হ্যাঁ, তো অ্যামিনের কেমিক্যাল প্রপার্টির ক্ষেত্রে আমরা যদি তাকাই যে অ্যামিনটার তোর কি কি আছে। একটা লোন পেয়ার আছে, একটা লোন পেয়ার আছে। তাহলে লোন পেয়ার আছে মানে লোন পেয়ারটা দুভাবে অ্যামিন ইউজ করতে পারে। একটা হচ্ছে যে এই লোন পেয়ারটা সে ডোনেট করতে পারে, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা ইলেকট্রন পেয়ার ডোনেট হচ্ছে, তখন এটা লুইস বেস, তার মানে অ্যামিন ইন জেনারেল একটা বেসিক হিসাবে বেস হিসাবে কাজ করবে। সেকেন্ড হচ্ছে এই লোন পেয়ারটা ডোনেটেড হতে পারে অ্যাজ এ কি বলে নিউক্লিওফাইল, মানে মানে একটা একটা বন্ডেড ইলেকট্রন পেয়ার হিসাবে সে, বা মলিকুলার অরবিটাল হিসাবে সে পার্টিসিপেট করতে পারে, মানে হোমো হিসাবে পার্টিসিপেট করতে পারে, ঠিক আছে। সো ইট ক্যান পার্টিসিপেট অ্যাজ হোমো, ঠিক আছে, পার্টিসিপেট অ্যাট হোম অ্যাজ হোমো। এবং সেটা কিরকম ব্যাপারটা, যে আলটিমেটলি মানে নিউক্লিওফাইল হিসাবে কাজ করতে হবে, ঠিক আছে। সো নিউক্লিওফিলিক অ্যাটাক করতে পারে, নিউক্লিওফিলিক অ্যাটাক করতে পারবে, ঠিক আছে। এই দুটোই হচ্ছে অ্যামিনের কমন ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে। হুম। এছাড়াও আমরা দেখবো কোথাও কোথাও একটু অন্য কিছু করছে, কিন্তু এই দুটোই কমন, এই দুটোর উপর বেস করেই রিয়াকশন। তো কমনলি অ্যামিন যদি বেস হয়, তাহলে অ্যামিনের সঙ্গে অ্যাসিড দিয়ে রিয়াকশন করলে পরেও করেসপন্ডিং সল্ট তৈরি করবে, ঠিক আছে। সো প্রথম রিয়াকশনটাই দেখবি তোদের বইতে আছে, রিয়াকশন উইথ মিনারেল অ্যাসিড। মিনারেল হোক আর নন মিনারেল হোক, ইট ডাজন্ট ম্যাটার, ঠিক আছে। রিয়াকশন, এটা রাসায়নিক ধর্ম দেখছি, তাই তো? হুম, রিয়াকশন উইথ অ্যাসিড, ঠিক আছে। তার মানে আমি আর NH2 এর সঙ্গে যদি আমি একটা অ্যাসিডের সোর্স দিই, তাহলে এই লোন পেয়ারটা এখানে ডোনেটেড হবে, করেসপন্ডিংলি আমরা একটা RNH3+ পাবো, যেটা এই H+টার সঙ্গে যে অ্যানায়নটা আসবে সাম X-, সেই X- দিয়ে স্টেবিলাইজ হবে, ঠিক আছে। সো একটা অ্যামোনিয়াম সল্ট তৈরি হবে, অ্যামোনিয়াম সল্ট। ওকে, 2 নম্বর রিয়াকশন। 2 নম্বর রিয়াকশন হচ্ছে যে ওই নিউক্লিওফিলিক অ্যাটাকটাকে আমি দেখতে পারি। তার মানে যদি আমি RNH2 দিয়ে রিয়াকশন করি একটা কোন একটা অ্যালকিল হ্যালাইডের মধ্যে, তাহলে এই নাইট্রোজেনটা এখানে নিউক্লিওফিলিক অ্যাটাক করতে পারে, ঠিক আছে। তাই নিউক্লিওফিলিক অ্যাটাক করলে পরে প্রাইমারি থেকে করেসপন্ডিংলি একটা অ্যাড্রেস দিলাম, সেকেন্ডারিতে যাবে, ঠিক আছে। প্রাইমারি থেকে করেসপন্ডিংলি সেকেন্ডারিতে যাবে, দেন সো অ্যান্ড সো ফোর্থ হয় আলটিমেটলি এটা এন আর আর ড্যাশ আর ডবল ড্যাশ আর ট্রিপল ড্যাশ প্লাস এরকম জায়গায় কি দাঁড়াবে, ঠিক আছে। কোন একটা অ্যানায়ন থাকবে X-, ঠিক আছে। সো কোয়াটারনারি অ্যামোনিয়াম সল্টে গিয়ে পৌঁছাবে। ঠিক আছে, কোয়াটারনারি অ্যামোনিয়াম সল্ট 3। হুম। হুম। তারপর তো আমি তোদের বই ফলো করেই দেখতে দেখতে যাচ্ছি, বেশিরভাগ গুলোই শর্টে শর্টে বলতে হবে, কারণ কিছুই নেই। যেখান থেকে অ্যাকচুয়াল আছে নোটেও যেগুলো মেনশন আছে, সেইখানে গিয়ে আমরা ডিটেলে গল্প বলবো। রিয়াকশন উইথ অ্যাসিটাইল ক্লোরাইড অ্যান্ড অ্যাসিডিক অ্যানাইড্রেট, ওই একই, এখানেও অ্যামিন একটা নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে, ঠিক আছে। কি ব্যাপার না, প্রথমটা যদি দেখিস যেটা হচ্ছে যে তোর অ্যাসিডিক অ্যানাইড্রাইড আর কি, ঠিক আছে। মানে অ্যানাইড্রাইড মানে হচ্ছে এরকম একটা ব্যাপার, অ্যাসিডিক অ্যানাইড্রাইড যদি হয় C ডবল বন্ডের O, C এরকম একটা ব্যাপার। তাহলে হুম 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 হ্যাঁ। হুম, এখানে যেটা হতে পারে সেটা হচ্ছে যে অ্যামিন নিউক্লিওফিলিক অ্যাটাক করতে পারে। এটার ক্ষেত্রেও তাই, এটার ক্ষেত্রে এই ধর একটা এই অ্যাসিটাইল গ্রুপ, এটা আমরা লিভিং গ্রুপ হিসেবে ভাবতে পারি। আবার আরেকটা হচ্ছে যে যদি একটা করেসপন্ডিং অ্যাসিড ক্লোরাইড থেকে থাকে, CH3C ডবল বন্ডেড Cl, তাহলে এই Clটাকে আমরা একটা লিভিং গ্রুপ হিসেবে ভাবতে পারি। সেক্ষেত্রে এই বোথ কেসে করেসপন্ডিং অ্যামিনটা এখানে গিয়ে অ্যাটাক করতে পারে, গিয়ে অ্যাটাক করতে পারে, এটা খুলবে, ব্যাক করবে, ব্যাক করার সময় এটা বেরিয়ে যাবে, এটা বেরিয়ে যাবে, ঠিক আছে। সো এই দুই ক্ষেত্রে আমরা করেসপন্ডিংলি
এখানে কি বক্স করে দেখানো আছে বই, ওই যে HCl না কি একটা বেরোচ্ছে ওইটা তো? হ্যাঁ অ্যাসিটাইল ক্লোরাইড পাওয়ার অর্ডার তো? হ্যাঁ, অ্যাসিটাইল ক্লোরাইড বা অ্যাসিডিক অ্যানাইড্রাইডের সাথে যে রিয়াকশন, মানে তোমার বইয়ের অ্যানাইড্রাইড আর অ্যাসিড তোমার ক্লোরাইড। বইয়ের রিয়াকশন দেখানোর সময় ওই যেটা HCl বা যেই মানে যেটা অ্যাসিড অ্যামাইড তৈরি করার সাথে যেটা তৈরি করছে ওটা আলাদা করে দেখানো আছে না, যে বক্স করে বেরিয়ে যাচ্ছে? বক্স ওই এইচ আর সিএলটাকে বক্স করা আছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ওটাই বলছি। হ্যাঁ, বাট মানে ওই আর কি, যে ওইটা খুব মানে বোকা বোকা, মানে ওই ও ও ও জিনিস দিয়ে কিছু হবে না, মানে ওইটা হচ্ছে কিভাবে তুই চিন্তা কর না, যে ওটা ওরকম নয়, মানে অ্যাজিড এখানে দেখানোর চেষ্টা করে যে ওই হাইড্রোজেন আর এইদিকে যে লিভিং গ্রুপটা আছে এরা মিলে কিছু একটা করছে না, তা কিন্তু করছে না, ঠিক আছে। না না, ওটা বাই প্রোডাক্ট, মানে সেটা বলছি না, মানে ওটা ওটা আমাদের মূল হ্যাঁ, দ্রষ্টব্য না। কিন্তু বাই প্রোডাক্ট কি ফোকাস করেছে এখানে, একটা রং চং করে কি সব করেছে, মানে ঢাকনা নিয়ে আদিত্যে আর কি, মানে বেসিক্যালি প্রথমটা কি হবে, আমি যদি চিন্তা করি CH3 সি ডবল বন্ডেড ও, এখানে একটা লিভিং গ্রুপ আছে। এবার এই লিভিং গ্রুপটার ক্ষেত্রে যেহেতু অ্যামিন, হ্যাঁ এখানে অ্যামিন অত ভালো ইয়ে নয়, নিউক্লিওফাইল নয়, ঠিক আছে, সেই অর্থে, ঠিক আছে। সেই কারণেই উল্টো দিকেরটা যত ভালো হবে তত এই সাবস্টিটিউশনটা বেটার করতে পারবে। এবং খেয়াল করে দেখ যে অ্যাসিড ক্লোরাইড, অ্যাসিড অ্যানহাইড্রাইড এরা হচ্ছে মোস্ট রিয়াক্টিভ অ্যাসিড ডেরিভেটিভ, ঠিক আছে। ওই জন্য এরাই স্পেসিফিক্যালি এই রিয়াকশন গুলো করে, ঠিক আছে। তো আচ্ছা। এখানে এখানে যদি একটা লিভিং গ্রুপ থাকে, ঠিক আছে, আমি যদি অ্যামিন দিয়ে ট্রিট করি, তাহলে এ গিয়ে এখানে অ্যাটাক করলো, এটা খুললো, তাহলে এর পরের প্রোডাক্টটা কি হবে, CH3 সি ও আর এন এইচ মাইনাস। টু লেখো না, হ্যাঁ, ওখানটা আর দিতে ঠিক আছে, মানে দিয়ে। মানে ওটা আমার কাছে ইম্পর্টেন্ট নয় আর কি, ঠিক আছে। এটা হলো, ঠিক আছে। হুম, বড়দের বইতে এরকমই লেখা থাকে, এখানে একটা হাত দিয়ে খুলে, ঠিক আছে। এবার এইখানে গিয়ে দিস ইজ মাই লিভিং গ্রুপ, ঠিক আছে। এবার হুম এটা ব্যাক করবে। হুম এটা হুম ব্যাক করার সময় দুটো অপশন আছে, ইনএস2টাই খুলে বেরিয়ে যেতে পারে, ওটা আমার টকিং পয়েন্ট নয় NH2 খুলে খুলে বেরোনোটা। হুম। কিন্তু যদি লিভিং গ্রুপটা খুলে বেরোয়, তাহলে লিভিং গ্রুপটা ওখানে খুললে পরে ওইটা টকিং পয়েন্ট হবে, তাহলে লিভিং গ্রুপটা যদি এখানে খোলে। আচ্ছা, এখানে একটা জিনিস বলা ভালো, সরি আমি ভুল করেছি। এনের মাথায় প্লাস হবে, হ্যাঁ হ্যাঁ, ওখানে আবার আরেকটা হাইড্রোজেন বেরিয়ে যাবে নাকি? প্লাস হবে, হ্যাঁ এখানে একটা ডিপ্রোটনেশন স্টেপ হবে, ঠিক আছে। হুম, ডিপ্রোটনেশন এনের স্টেপ মাথায় হবে। প্লাস হবে তো? ও, এখানে একটা ডিপ্রোটনেশন স্টেপ হবে, ঠিক আছে। ডিপ্রোটনেশন স্টেপ হয়ে এটা আলটিমেটলি এরকম জায়গায় দাঁড়াবে, CH3 সি। হুম, বুঝতে পেরেছি। হ্যাঁ ওটাই বই ওই একটা স্টেপে করে ওরকম সরলীকরণ করে হ্যাঁ দেখানো, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ও এইচ হবে, এখানে NH, এটা হলো, ঠিক আছে। হুম, এবার ওই প্রোটনটাকে কেউ একটা খাবে, পসিবলি আরেকটা অ্যামিন, ঠিক আছে, ওটা খাবে করেসপন্ডিং, মানে এই প্রোটনটাকে কেউ একজন খাবে, এই বনটা এখানে পড়বে, এটা খুলে বেরোবে, ঠিক আছে। হুম। হুম, এই তো ব্যাপার, ঠিক আছে। এটা পসিবলি একটা অ্যামিন খাবে তা বলা ভুল, মোস্টলি যে লিভিং গ্রুপের অ্যানায়নটা সেটাও খেতে পারে, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা। তো এই রিয়াকশনটা, এই ধরনের রিয়াকশন করা হয় অ্যামিনের ক্ষেত্রে, মানে যেমন আম, তোর একটা খুব কমন রিয়াকশন, মানে আমি অন্তত নিজে হাতে 10-20 বার তো করেইছি জীবনে, ঠিক আছে। সেটা হচ্ছে বেনজয়েল ডেরিভেটিভ, ঠিক আছে। হ্যাঁ, বেনজয়েল ডেরিভেটিভ তৈরি করা, সেটা আমাদের খুব করতে হতো। সেটা হচ্ছে যে, ধর একটা মানে অর্গানিক মলিকুল শনাক্তকরণ থাকতো, তোদেরও যেটার একটা ছোট্ট পার্ট এবারে প্র্যাকটিক্যালে আছে, ঠিক আছে। আম, কোথাওই হয়তো করাবে না, মানে করানো উচিত, জানি না তোদের প্র্যাকটিক্যালে করিয়েছে কিছু অর্গানিক মলিকুলার সিনথেসিস, মানে সিনথেসিস বলছি, আইডেন্টিফিকেশন, মানে আইডেন্টিফিকেশন অফ হুম। অ্যালকোহল, অ্যালকোহল নেই সরি, ফেনলিক ওইচ, অ্যামিন এসব। হ্যাঁ, এস্টার মনে হয় করিয়েছিল। এস্টার করেছিল, হ্যাঁ বলেছিল এস্টার, তো ওই কাজটা যদি ঠিক করে করা হয়। এবার বড়দের ক্ষেত্রে যেটা হয়, মানে এস্টার আর কলেজ লাইফে অ্যালকোহলটা মনে হয় করিয়েছিল। অ্যালকোহল নেই তোদের, মনে হয় তাহলে এস্টারটাই করিয়েছে। এস্টার আছে, ঠিক আছে, মানে কার্বক্সিলিক, এস্টার তো নয়, ওটা অ্যাকচুয়ালি কার্বক্সিলিক অ্যাসিডের হ্যাঁ শনাক্তকরণ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে।
তো ওখানে যেটা হয় যে একটা মলিকুল দেওয়া আছে, তার মধ্যে তোকে আগে ফাংশনাল গ্রুপগুলো আইডেন্টিফাই করতে হয়। এবার ফাংশনাল গ্রুপগুলো আইডেন্টিফাই করার পরের কাজটা হচ্ছে যে তোকে অ্যাকচুয়াল মলিকুলটা আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে? মানে এবার সেটা কি আমাকে করে করা? মানে তোমাদের সিলেবাস ছিল তো যে এইগুলো থাকবে নাকি, না কোনো সিলেবাস থাকে না? মানে হ্যাঁ, তোমাকে সিলেবাস ছিল। মানে তোমাকে সিলেবাস ছিল। মানে তোমাকে মানে একটা আহ, আহ, দ্রব্য হাতে পাওয়ার পর কি করবে সেটা কি করে বোঝো? মানে যে কোনো কিছু, মানে তোমরা একটা অজানা দ্রব্য হাতে পেয়েছো। হ্যাঁ, এবার মানে আমাদের সিলেবাস যেটা ছিল সেটার মধ্যে মোস্ট অফ দা অর্গানিক ফাংশনালিটি ছিল, মানে দুই একটা হয়তো না থেকে থাকতে পারে। সেটার কারণটা হচ্ছে ধর ওইটা টেস্ট করা, ওইটা ডিটারমাইনিং টেস্ট করার জন্য একটা টেস্ট লাগবে, তার জন্য এমন একটা রিজেন্ট লাগবে, সেটা সব ল্যাবে থাকবে না। সেই রকম ক্ষেত্রে কিছু ক্ষেত্রে হয়তো ওইটা অ্যাভয়েড করা হতো, ঠিক আছে? বুঝতে পেরেছি। বা মোস্ট অফ দ্য যেটা হতো সেটা হচ্ছে যে সব ফাংশনাল গ্রুপই থাকতো, কিন্তু আমাদের টিচাররা বলে দিত যে লেটস সে বিএসসি লেভেলে বলে দিত যে সালফোনিক অ্যাসিড মানে SO3H ফাংশনাল গ্রুপটা দেবো না, ঠিক আছে? মানে নেই, ল্যাবেই নেই, ওটা ওটা দেওয়ার মতো কোনো মলিকুল নেই। ফলে আমরা ওরকম দু চারটে জানতাম যে এই ফাংশনাল গ্রুপটা আসবেই না, মানে ওটা সিলেবাসে আছে ইন প্রিন্সিপাল, কিন্তু পরীক্ষায় কোথাও আসবে না। ফলে ওটা আমরা সেফলি বাদ দিতে পারি, ঠিক আছে? তো হ্যাঁ। এবার যেটা আর পেতাম ধর, হ্যাঁ বল বল। আর আগের দিন শুনছিলাম যে তোমাদের ফাইনাল পরীক্ষাটা নিজের কলেজে হয় না, মানে নিজের ইনস্টিটিউটে হয় না। না, ফাইনাল বলতে কোনটা, মানে তোমার সেমিস্টার হতো মানে যে লাস্ট না, সেমিস্টারটা আমাদের তোমার, সেমিস্টার হতো না, আমাদের আমাদের তো 1+1+1। মানে বছরে একটাই পরীক্ষা? হ্যাঁ হ্যাঁ, বছরে একটাই ফাইনাল পরীক্ষা। সেটা কোথা থেকে কোথায় দিতে হয়, মানে সেটা কি ওই আমাদের মতো ওই স- মানে স্টেট বোর্ডে হ্যাঁ, দেয় যে অন্য এখানে? কলেজে সিট পড়তো, ওই তাহলে অন্য ইউনিভার্সিটির কলেজে, আন্ডারে অন্য কলেজে সিট পড়তো। তা অন্য কলেজে কি রিয়েজেন্ট আছে তুমি সেটা কি 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 করে জানো? অন্য কলেজে তো ওটা দিতেই পারে না না না, না? মানে মানে সবার জন্য কি একই কোশ্চেন? দুটো জিনিস দেখা, প্রথম কথা হচ্ছে যে থিওরি পরীক্ষা অন্য কলেজে সিট পড়া এটা সব জায়গায় হতো, মানে আমরা যখন কলেজে পড়েছি তখন ও কলকাতা থিওরিটা স্টেট অন্য সমস্ত কলেজে, জায়গাতে। আচ্ছা আচ্ছা। প্র্যাকটিক্যালটা কলকাতাতে শান্তনুরা নিজেদের কলেজেই দিয়েছে, ঠিক আছে? হুম। আমাদেরটা সবসময় অন্য কলেজে, মানে আমাদের থিওরিটা ওই প্র্যাকটিক্যালটা অন্য কলেজে পড়তো, ঠিক আছে? শান্তনু মানে আমরা যখন বেরিয়ে যাচ্ছি, মানে শান্তনু তো 1 বছর আগে বেরিয়েছে কলকাতা ইউনিভার্সিটি থেকে, আমি আরেক বছর স্টেটে পড়েছি। তো আমরা যখন থার্ড ইয়ারে পড়ছি সেই বছর, মানে প্রিয়াঙ্কা সেই বছর পড়েছিল বলে জানি, সম্ভবত আমি যদি খুব ভুল না করে, আমার ভুল হতে পারে, সম্ভবত সেই বছর প্রিয়াঙ্কারা অন্য কলেজে গিয়ে পরীক্ষা দিয়েছিল, সম্ভবত। আমি ঠিক কনফার্ম করতে পারছি না, ওই বছরই নাকি তারপরে শুনেছিলাম, সেটা ম্যাচ করে গেছে মাথায়। মানে এখন কোন সব একটা, পরীক্ষায় অন্য কলেজে কি, তাই আই তাই? ডোন্ট নো, এখন আমি জানি না এখন কলকাতায় কি হয়, ঠিক আছে? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। যেটা ব্যাপার সেটা হচ্ছে যে না, এবার তুই যেটা বলছিস সেটা হচ্ছে যে ইউনিভার্সিটির ফাইনাল পরীক্ষায় স্যাম্পেল গুলো ইউনিভার্সিটি তৈরি করে পাঠাতো, ঠিক আছে? এবং ওই যে তোকে যে ডেস্কটা প্রোভাইড করা হবে ওই কলেজে, তার স্ট্যান্ডার্ড কি কি রিয়েজেন্ট সেখানে থাকবে, সেটা মানে সেই ইয়ে, সেটা ইউনিভার্সিটি তদারকি করতো। মানে ইট ইজ লাইক যে যখন বাইলেটারাল খেলা হচ্ছে তখন পিচটা হোস্ট কান্ট্রি ঠিক করছে কিরম বানাবো, কিন্তু যখন আইসিসি খেলা হচ্ছে তখন কিন্তু হোস্ট কান্ট্রি ঠিক করে না। হুম। তখন কিন্তু আইসিসির তত্ত্বাবধানে হয় আর কি, ঠিক আছে? মানে হুম, ইন ইন অল সর্টস অফ প্রিন্সিপালিস্টিক জায়গা থেকে ওটা কিন্তু আইসিসি ঠিক করবে। হ্যাঁ, বুঝতে ওরকম পেরেছি। ব্যাপার। ফলে ডেস্কটা ওই ওই কি থাকবে, বেসিক ডেস্কে কি কি রিয়েজেন্ট দেওয়া হবে, সেটা তোর সেটা কি আগে নিজের থেকেই নামে একটা, বলে, মানে 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 সেটা তুই যখন ইউনিভার্সিটি? কাজটা করছিস, তুই যদি কাজ ঠিকঠাক শিখে থাকিস স্ট্যান্ডার্ড ওয়েতে, তাহলে স্ট্যান্ডার্ড জিনিসপত্র করে থাকবে, না ঠিক ইউনিভার্সিটি আছে? জানে যে এই কলেজে এইটা নেই, তাই জন্য ওটা পরীক্ষায় না দেওয়াটাই ভালো। না না না, ওইটা স্ট্যান্ডার্ড ওয়েতেই হতো, ওটা ওরকম ভাবে হতো না। মানে এই যে টিচাররা বলতো যে এইটা দেওয়া হবে না, এইটা শুধু নিজের কলেজকে মাথায় রেখে নয়, এইটা আচ্ছা ভেবেই আচ্ছা যে আচ্ছা। ইউনিভার্সিটি তো এটা আসবে না, ঠিক আছে? হ্যাঁ, ও। কারণ এরাই তো পালা করে করে স্যাম্পল সেটার হতো ইত্যাদি হতো, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, প্রত্যেক কলেজেই এক দুজন থাকে যারা ইউনিভার্সিটির ইউনিভার্সিটিতে বুঝেছি হয়তো বুঝেছি 1 বছর বুঝেছি আগেই কোশ্চেন সেট করেছে, ঠিক আছে? বুঝেছি। তো যাই হোক, এবার আমরা এখানে হ্যাঁ আসি। হ্যাঁ, তো যেটা ব্যাপার সেটা হচ্ছে যে তো ডেরিভেটিভ সিনথেসিস করতে পারা
এবং সেটা খুব গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ কিরকম, যেমন ধর মানে মানে এটার সঙ্গে ম্যাথমেটিক্স এর রিলেশন আছে, সেটা আমি সেই সময়ই ঠাওর করতে পেরেছিলাম। তো সেটা যাই হোক, সেটা আপাতত বাদ দে। এই ব্যাপার যে কোনো একটা মলিকুল পেয়েছি, ঠিক আছে। ধর আমার আমার মলিকুলটা অ্যাকচুয়ালি ছিল এইটা, অ্যামোনিয়া। আর এখানে কোনো একটা জেড গ্রুপ আছে, ঠিক আছে। হুম। এবার এইটা আমি হাতে নিয়ে প্রথমে ফাংশনাল গ্রুপ গুলো টেস্ট করবো। তো ফাংশনাল গ্রুপ টেস্ট করে আমি অ্যামিনটা পেয়েছি, যে আমার কাছে একটা অ্যারোমেটিক অ্যামিন আছে, ঠিক আছে। অ্যারোমেটিক অ্যামিন আছে, অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিন আছে। এবার এটা বললেই থামলে হচ্ছে না, ঠিক আছে। হুম। এর সঙ্গে যেটা বলতে হতো সেটা হচ্ছে যে আম, এই যে অ্যারোমেটিক অ্যামিনটা আছে, এই স্টেট ইউনিভার্সিটির প্র্যাকটিক্যাল গুলো কিন্তু অনেক ডিটেলসে থাকতো। কলকাতার প্র্যাকটিক্যাল অনেক ইজি প্র্যাকটিক্যাল থাকতো আমাদের রেসপেক্টে, ঠিক আছে। তাই নিয়ে কলকাতার স্টুডেন্টের হিমশিম খেত। এবার স্টেট ইউনিভার্সিটির সিলেবাস বা ইত্যাদিতে খুব ভালো থাকতো, কিন্তু তার মানে এটা নয় যে স্টেট ইউনিভার্সিটি যারা প্র্যাকটিক্যাল করেছে তারা খুব জ্ঞানী গুণী হয়ে বেরিয়েছে সবাই, ঠিক আছে। তা নয়। কিন্তু থাকতো আর কি, ঠিক আছে। মানে তুমি স্টেট ইউনিভার্সিটি মানে তোমার কোন কলেজ ছিল জানো? বিকেসি কলেজ। হুম। স্টেট ইউনিভার্সিটি আর কিছুই ভালো নয়, ঠিক আছে, শুধু একটা জিনিসই ভালো মানে ইয়ে ছিল যে আর প্রেসিডেন্সি কোনো সিলেবাস গুলো ইউনিভার্সিটির খুব আন্ডারে পড়ে ডিটেলস নাকি? হতো। হ্যাঁ, হ্যাঁ। মানে ওটা স্বতন্ত্র, প্রেসিডেন্সি স্বতন্ত্র? যে কোনো ইউনিভার্সিটি স্বতন্ত্র, ঠিক আছে। ইউনিভার্সিটির আন্ডারে কলেজ থাকতে পারে। হ্যাঁ ইউনিভার্সিটি হ্যাঁ। স্বতন্ত্র, স্টেট ইউনিভার্সিটিও স্বতন্ত্র, প্রেসিডেন্সি ইউনিভার্সিটিও স্বতন্ত্র, ঠিক আছে। মানে দুটো আলাদা ইউনিভার্সিটি তাই তো? প্রেসিডেন্সি নিজে একটা ইউনিভার্সিটি তাই তো? হ্যাঁ, হ্যাঁ। হুম। দু হুম। হাজার নয় না আটের, আট আট নয় কি দশে কোন একটা সময় এটা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা। তার আগে প্রেসিডেন্সি ইয়ে ছিল কলকাতা কলেজ। ইউনিভার্সিটির আন্ডারে, প্রেসিডেন্সি কলেজ হুম। কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে, ঠিক আছে। বুঝেছি। তো যাই হোক, যেটা ব্যাপার সেটা হচ্ছে যে স্টেট ইউনিভার্সিটি আমাদের সময় মানে খাতা দেখা থেকে শুরু করে পরীক্ষার ডেট ঘোষণা সবকিছুতে গন্ডগোল ছিল, মানে গন্ডগোলে গন্ডগোল, ঠিক আছে। এখন কি আছে আমি জানি না। শুধু যেটা ব্যাপার সেটা হচ্ছে যে তোর প্রেসিডেন্সি ইয়ে কি আন্ডারে কোনো কলেজ নেই? না, প্রেসিডেন্সি আন্ডারে কোনো কলেজ নেই, ঠিক আছে। প্রেসিডেন্সি নিজেই একটা সেলফ মানে ইউনিভার্সিটি। হ্যাঁ। এই এই মডেলটা মোটেও ভালো নয়। আহ, মানে এটাকে আমি অনেককেই বলতে শুনেছি, আমি যখন প্রেসিডেন্সিতে পড়তাম না তখনই বলতে শুনেছি যে প্রেসিডেন্সি কলেজ আর প্রেসিডেন্সি ইউনিভার্সিটি এই মানে ধর কোন একটা সালে 2010 সালে 9 সালে ধর প্রেসিডেন্সি কলেজ ছিল, 2010 সালে ওটা মানে কোন একদিন তো এরকম ভাবেই হয়েছে যে এই সেশনের পরের সেশন থেকে ইউনিভার্সিটি হচ্ছে। তো সিএসপিএস এরা বলতো যে প্রেসিডেন্সি কলেজ থেকে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি হতে 1 বছরের মধ্যে হয়েছে, কিন্তু ওই কালকে অব্দি প্রেসিডেন্সি কলেজ ছিল, আজকে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, এই দুটোর মধ্যে স্ট্রাইকিং ডিফারেন্স থাকবে, ঠিক আছে। সেটা যে সবসময় তারা পলিটিক্যালি বুঝিয়ে বলতে পারতো তা নয়, আমি এখন বুঝিয়ে বলতে পারবো যে কেন এটা এই ডিফারেন্সটা কোথা থেকে অরিজিনেট করে। বাট এটা তারা রিয়েলাইজ করতো, এতটাই রিয়েলাইজ করতো যে সিএস এর মেয়ে হচ্ছে প্রেসিডেন্সি কলেজের লাস্ট ব্যাচ, ঠিক আছে। এবং সিএস প্রেসিডেন্সিতে যখন চান্স পায় ছোট মেয়ে, আহ, তখন সিএস আমাদেরকে বলেছিল যে আমি একটু শঙ্কায় ছিলাম যে ওটা কি এই বছর থেকেই প্রেসিডেন্সি ইউনিভার্সিটি হয়ে যাচ্ছে, তাহলে ও স্কটিশ বা এরকম কোথাও পেয়েছিল ওখানে যেতে বলতাম। তারপরে দেখলাম যে না, পরের বছর থেকে হচ্ছে, তখন আমি বললাম যে তাহলে পড়তে পারিস, ঠিক আছে। মানে এতটাই সিলেক্টিভ তারা যে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি যদি হয়ে যায় তাহলে আমি মানে কি সমস্যা? মানে না পড়াটাই প্রেফার ইউনিভার্সিটি হলে করবো। হ্যাঁ। সমস্যা কি? মানে পড়াশোনার মান ঝপ করে পড়বে, ঠিক আছে, ও ঝপ আচ্ছা। করে। তুই দেখতে পাবি না, কিন্তু তখন দেখতে পাবি না, দেখতে পেতে একটু সময় লাগবে, কারণ ওই যে ওইটা তো থেকে যাবে, রেসটা তো থেকে যাবে, মোমেন্টামটা থেকে যাবে। মোমেন্টামটা কোলাপস করতে আর একটু সময় লাগবে, টিচারদেরকে রিপ্লেস হতে হবে ইত্যাদি প্রভৃতি। কিন্তু মানে সিএস এর মেয়ে যখন প্রেসিডেন্সি কলেজে পড়িয়েছে তখন বিসি কে স্যার পড়াচ্ছে, ঠিক আছে। এরকম আরো অনেকে পড়াচ্ছে, ঠিক আছে, পিসি কে পড়াচ্ছে, ইউজি কে নয়, ইউজি পড়াচ্ছে উদয় ঘোষ, ঠিক আছে। দে আর স্টলওয়ার্ডস। এবার এরা তারপরে আস্তে আস্তে 4-5 বছরের মধ্যে রিটায়ার করতে শুরু করেছে। মেন যে জায়গাটাতে সমস্যা তৈরি হয় সেটা হচ্ছে যে সিম্পলি তুই যদি ভাবিস যে যখনই তুই ধর প্রেসিডেন্সিতেই প্রেসিডেন্সি টিচাররাই কোশ্চেন সেট করবে, প্রেসিডেন্সি টিচাররাই পড়াচ্ছে, ঠিক আছে। তখন
বুঝতে পেরেছি। পড়ানোর গভীরতা আস্তে আস্তে কমতে থাকবে, থাকবেই, কিছু করার নেই। কেন থাকবে? তার কারণ হচ্ছে যে সিলেবাসও আমি সেট করেছি, এটা প্রথম কথা। ঠিক আছে, সেখানে মানে অন্য মত থাকার কোনো জায়গা নেই। মানে ধর প্রেসিডেন্সিতে 8 জন ফিজিক্যালের টিচার আছে, তাহলে আমি বুঝতে ফিজিক্যাল পেরেছি, বিএসসি তে কি বুঝতে কি পেরেছি। ফিজিক্যাল পড়ানো হবে ওই 8 জনই ঠিক করছে। হুম, হ্যাঁ, গেল। আচ্ছা, সেটা তো আমি বুঝলাম, 8 জন তো কম জন না, 8 জন ভালোই জন তো হলো, ঠিক আছে। এরপরে যে সমস্যাটা হবে, ধর আমাকে কোয়ান্টাম মেকানিক্স পড়াতে হবে। এখন আমার কোয়ান্টাম মেকানিক্স পড়ানো আমার কিছু এক্সপার্টিস আছে, যে এই জায়গাগুলো আমি ভালো পড়াতে পারি, ওই জায়গাগুলো আমি ভালো ডিটেলসে পড়াবো, বাকিগুলোকে একটু ছেড়ে দেবো, এই ধরনের জিনিসপত্র আসতে শুরু করবে। এবার যখন ওটা একটা সেন্ট্রাল সিস্টেমের মধ্যে পড়ানো হয়, তখন কলকাতা ইউনিভার্সিটির বিভিন্ন কলেজে কোয়ান্টাম মেকানিক্স এর লোক আছে, বিভিন্ন জনের বিভিন্ন জায়গায় এক্সপার্টিস আছে, সবকিছু করেন, কিন্তু স্টুডেন্টের একটা দায় থেকে যায় যে কোশ্চেনটা কে সেট করবে আমি জানি না, ওটা একটা স্ট্যান্ডার্ড ওয়েতে অ্যাভারেজিং হয়ে আসবে। ফলে আমাকে কলকাতা ইউনিভার্সিটি যা যা পড়তে বলেছে সেই সবগুলো সম্পর্কে আমার একটা সম্যক ধারণা রাখার চেষ্টা করতে হবে। এই দায়টা টিচারদের মধ্যেও থেকে যায়, ঠিক আছে, যে আমাকে সব জিনিস পড়াতে হবে। অথবা তার সঙ্গে যেটা, আমরা যখন কলেজে পড়েছি আমরাও তো সেন্ট্রালাইজ সিস্টেমে পড়েছি, মানে প্রেসিডেন্সিতে নয়, বিএসসি লেভেলে। ফলে আমাদের টিচাররা খুব ভালো টিচার ছিল না, কলেজের টিচারদের কথা বলছি। তারা যে খুব পড়িয়ে ফেলতে পারতো তা নয়, কিন্তু তারা এটা মানে এই ব্যাপারটা ছিল যে প্রশ্নটা কিন্তু আমি করবো না, অর্থাৎ আমি ভুজুং ভাজুং দেওয়ার জায়গা খুব কম। স্টুডেন্টরাও এটা বুঝতো, তাদের মতো যে যার মতো রাস্তা খুঁজে নিত। কেউ প্রাইভেট টিউটর দিয়ে, কি কি করে সে আলাদা ব্যাপার, কিন্তু খুঁজে নিত। অর্থাৎ আমরা যে সিস্টেমটা পড়ছি সেটাও মানে আমরা স্টেট ইউনিভার্সিটিতে বা শান্তনু কলকাতা ইউনিভার্সিটি যে সিস্টেমটা পড়েছে, সেই সিস্টেমটাও গন্ডগোলের ছিল, কারণ টিচাররাই খারাপ ছিল। কিন্তু সেটা তো একটা বিগার প্রবলেম। স্মলার জায়গাটা দিয়ে যেটা ছিল যে আমাকে ওটা পড়ে নিতে হবে, সিলেবাসটা কিন্তু সবার জন্য সমান। শ্রীরামপুর কলেজও কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে, মৌলানা কলেজও কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে। এবার এই দুটোকেই আমার মানে দুটো কলেজের স্টুডেন্টের মধ্যে অ্যাভারেজ স্টেট করেই আর প্রশ্নটা কলকাতার মধ্যে আলটিমেটলি হবে। পার্থক্য কি অনেকটাও তো? কি কি? সিলেবাসে স্টেট আর কলকাতার মধ্যে? না, একটু আলাদা ছিল, মানে স্টেট একটু বেশি জিনিস পড়াতো সিলেবাস ওয়াইজ যদি দেখিস, ঠিক আছে। মানে ধর আচ্ছা, আমরা সেকেন্ড ইয়ারে এনএমআর পড়তাম, আইআর পড়তাম, ওদের থার্ড ইয়ারে ছিল, ঠিক আছে। আচ্ছা। আম, তোর এরকম কিছু জিনিস ছিল, ঠিক আছে। পেরিসাইক্লিক রিয়াকশন আমাদের থার্ড ইয়ারে পড়তে হয়েছে। কলকাতার থার্ড ইয়ারে পেরিসাইক্লিক রিয়াকশন মানে পরীক্ষায় প্রশ্ন আসতো না, ঠিক আছে। হুম, সিলেবাসে থাকতো, কিন্তু ওটা ওই থাকে না, সিলেবাসে কিছু জিনিস থাকে না যে এটা মূল্যায়নের জন্য নহে, হুম, বুঝতে ঠিক আছে, পেরেছি। ওরকম ছিল, ঠিক আছে। হ্যাঁ, তো পড়ানোর দিক দিয়ে দেখলে স্টেট একটু একটু বেশি পড়াতো, ঠিক আছে। মানে ওই ধর টোটাল যদি তুই করিস, তাহলে কোন একটা টপিকে ধর ফিজিক্যাল কেমিস্ট্রিতে প্রতি ইয়ারে তো 4টে করে টপিক পড়তো। তো তো স্টেটের ক্ষেত্রে হয়তো ওইটা তুই যদি দেখিস যে দুটো মতো টপিক, সবগুলো যোগ বিয়োগ করলে পরে তুই দেখতে পাবি যে দুটো মতো টপিক স্টেট বেশি পড়াচ্ছে, ঠিক আছে। হুম, 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 তো বুঝতে পেরেছি। যাই হোক, যেটা ব্যাপার হুম। সেটা হচ্ছে যে হ্যাঁ, এটা কি বল। বলছিলাম? আহ, এই যে হ্যাঁ, শনাক্ত বল। তো এবার যেটা হয় যে যখনই ওটা অটোনমাস হয়ে যাবে, তখনই এই চেকটাই আর থাকবে না। যে বুঝতে পেরেছি ব্যক্তি আমি। পড়াচ্ছে হুম, হুম। কোয়ান্টাম মেকানিক্স, সেই কোয়ান্টাম মেকানিক্স এর প্রশ্ন করবে। এবং ফলে সেটা সে যেটুকু একদিকে পড়িয়েছে পাওয়ার ডিনামিক্সে শিফট হয়ে যায়। একদিকে একদম, মানে এবং পুরো ক্ষমতাটা তার হাতে, সে যা হুম, পড়াচ্ছে সেখান থেকেই প্রশ্ন আসবে, সেটা যে ভালো করতে পারবে সে ইয়ে করে, এবং সেই খাতা দেখবে। হুম, এটা আরো ডেঞ্জারাস, ঠিক আছে। হুম, হুম, সেই খাতা দেখবে। ফলে কোনো স্ট্যান্ডার্ডাইজেশন হওয়ার জায়গাই নেই। সে যদি মনে করে যে এইটা এই মেথডে করাটা ঠিক, ওইটা ঠিক নয়, এই বায়াসটা যদি তার থাকে, থাকতেই পারে, তাতে কোনো সমস্যা নেই। আমার হুম, মনে হতেই পারে যে অর্গানিকের এই রিয়াকশনটাকে এইভাবে দেখানোটা ঠিক। এবার আমার তার পেছনে যুক্তি আছে। এবার যখনই ওটা আমি করব, তখন আমার ওইটার প্রতি একটা বায়াস থাকবে। এবার হ্যাঁ, আমি যদি ওই জন্যই বললাম যে মোমেন্টামটা থাকলে পরে তুই 5-10 বছর বুঝতে পারবি না। কেন পারবি না? টিচার গুলো তো ঠিকঠাক আছে। ফলে বিসিকে স্যার যখন ওখানে বসে আছে, অটোনমাস হয়ে গেল, কিন্তু বিসিকে স্যারের ওই অ্যাটিচিউডটা তো চেঞ্জ হবে না। সে তো ওইভাবেই দেখবে যে হ্যাঁ, আমার মতে এটা ঠিক, কিন্তু এ যেটা করেছে এটা কতটা লজিক্যাল, যেরকম লজিক্যাল সেই অনুযায়ী সে এই সততাটা তুই তাহলে ইন্ডিভিজুয়াল লেভেলে খেলছিস। কিন্তু কখনো এটা 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 খুব স্ট্রাইকিং ব্যাপার যে ধর পাকিস্তান বাংলাদেশ যখন পাকিস্তান আর ইন্ডিয়া তৈরি হয়েছে, পাকিস্তানের মিলিটারি বারবার 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 কোলাপস করতে থেকেছে, ইন্ডিয়ার হাজারটা সমস্যা দেখেছে, কিন্তু ইন্ডিয়ার সিভিল অ্যাডমিনিস্ট্রেশন
কখনোই ডমিনেটেড মানে ইয়ে হয়ে যায়নি মিলিটারি দিয়ে, কোনো কু এত বড় বড় ঘটনা ঘটেছে, আমাদের প্রধানমন্ত্রী মারা গেছে, দুটো প্রধানমন্ত্রী অ্যাসাসিনেট হয়েছে, কিন্তু কখনো কু দেখিনি আমরা, ঠিক আছে? হ্যাঁ, বা এই ধরনের কোনো কোলাপস দেখিনি। অথচ তার বাংলাদেশ একটা ছোট্ট দেশ, স্বাধীনতা পাওয়ার মানে কত 71-এ স্বাধীনতা পেল, 6 বছর, 6 বছর পরই তার প্রথম ইয়েকে মারলো, এবং মারার পরই মিলিটারি হ্যান ত্যান করে চলছে, বারবার বারবার মিলিটারিরা ফিরে এসেছে। তো এইটা নিয়ে আমি মাঝে খুব পড়াশোনা করেছিলাম, কারণটা কি, বেসিক জায়গাটা ওটাই, যে তুমি, হ্যাঁ তোমার যদি ভালো মানুষ থাকে তারা একটা খারাপ সিস্টেমের মধ্যে দাঁড়িয়েও ভালো জিনিস ডেলিভার করে দিতে পারে, কিন্তু লং রানে তুমি মানুষের উপর ভরসা করতে পারো না, তোমাকে বেটার ইনস্টিটিউশন বানাতে হবে, বেটার সিস্টেম বানাতে হবে, ঠিক আছে? এবং এই যে রিজিম এখন ভারতবর্ষে চলছে, এটার প্রবলেমটাও এখানেই, যে মোদি খারাপ কি অমিত শাহ খারাপ কি হেমন্ত বিশ্ব শর্মা খারাপ, এইটা অতটা সমস্যার নয়। সমস্যা হচ্ছে এরা ইনস্টিটিউশন গুলোকে উইক করছে, যে ইনস্টিটিউশন গুলোকে যুগের পর যুগ ধরে তৈরি করা হয়েছে। একটা ইনস্টিটিউশন তৈরি করে আমি করে দিলাম যে আজ থেকে নির্বাচন কমিশন এই এই কাজ করবে, নির্বাচন কমিশনে এই স্ট্যাটিউট আছে, সবকিছু আছে, কিন্তু এই যে নির্বাচন কমিশনের উপর মানুষের ভরসা, এবং মানুষের নির্বাচন কমিশনের মানুষের কে সার্ভ করার যে স্ট্যাটিউট, মানে অ্যাকচুয়াল স্ট্যাটিউট, মানে আমি তোমায় ভালোবাসি বলে দেওয়াটা অনেক সোজা, আমি ভালোবাসি এটা আমার কর্মে প্রকাশ পাওয়া, এইটা অনেক কাঠখড় পুড়িয়ে নির্বাচন কমিশন কিন্তু অ্যাচিভ করেছিল। যে হ্যাঁ, ভারতবর্ষের নেতারা করাপ্টেড, সমস্ত কিছু খারাপ, কিন্তু নির্বাচন কমিশনের এই ইয়ে আছে যে সে সময় 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 নেতাদের উল্টো দিকে দাঁড়াতে পারে, তার ত্রুটি বিচ্যুতি নিয়েই সে দাঁড়াতে পারে। এখন এই যে গোটা জিনিসটা, গোটা প্রসিডিওরটা যা করা হলো, যে এসআইআর এর নাম বাদ গেল, কি হবে না, এই গোটা প্রসিডিওরটার মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দুটো জায়গার মধ্যে একটা জায়গা হচ্ছে, একটা জনগণের দিক থেকে সেটা বাদ দে, যে এই ইনস্টিটিউশনটার প্রতি মানুষের ভরসা কমলো, তলানিতে এসে ঠেকলো, এর ফলে এই ইনস্টিটিউশনটা দুর্বল হলো। কালকে তুই মোদিকে সরিয়ে দে, কালকে literally আমি কালকে বলছি, মানে ইটস নট কালকে, কালকে তুই মোদিকে সরিয়ে দে, বিজেপি দেশ থেকে সরে গেল, একটা গভর্নমেন্ট এলো, এটা অন্তত আরো মানে যারা আসবে তাদের তাদের মধ্যে যদি ওই নেহেরু প্যাটেল এরম টাইপের লোক না থেকে থাকে, যারা মানুষগুলোকে গড়ার চেষ্টা করবে, এবং গড়তে চেষ্টা করলেই হবে না, সেখানে একটা 5-10 বছরের ল্যাগ থাকবে, ঠিক আছে? কিন্তু যদি তারা গড়ার চেষ্টা না করে, তাহলে একটা ঝামেলা তৈরি হবে। ইনস্টিটিউশন হচ্ছে এমন জিনিস যেটা তোর ওই ওভারঅল অ্যাভারেজিং এ গোটা জিনিসটাকে ঠিক করবে। মানুষ ভালো থাকতেই পারে, কিন্তু মানুষ কতক্ষণ ভালো থাকবে, মানুষ চেঞ্জ হয়ে যাবে টুক করে, ঠিক আছে? এটাই বলছি যে বিসিকে স্যার আছে, ইউনিভার্সিটি হয়ে গেল, মানুষটা বিসিকে হোক বা যারাই তখন ছিল তারা তারা ওটা ইয়ে করে দেবে, কিন্তু ওভার দ্য টাইম আস্তে আস্তে পুরনোরা যেতে থাকবে, নতুনরা তৈরি হবে না। পলিটিক্যাল হিস্ট্রিতে এটাকেই ক্রাইসিসের পিরিয়ড বলা হয়। এখন নতুন বলতে কি, নতুন কি সত্যি তৈরি হবে না, নতুন তৈরি হবে, কিন্তু তারা একটা কমপ্লিটলি ডিফারেন্ট মডিউলে তৈরি হবে। তুই আজকে প্রেসিডেন্সিতে যা, সোল প্রবলেমটা দাঁড়িয়েছে এই জায়গাতে, যে যারা পড়াচ্ছে তারা একই ধাঁচে পড়াচ্ছে, এবং স্টুডেন্ট যে দেখে গোটা একটা আনুগত্যের সম্পর্ক, ঠিক আছে? মানে প্রেসিডেন্সির মতো একটা ইউনিভার্সিটিতে, আমি দায়িত্ব নিয়ে বলছি, এটা খুব লজ্জার আমার জন্য, আমি দেখেছি এটা, যে প্রেসিডেন্সির কেমিস্ট্রি ডিপার্টমেন্টের স্টুডেন্টরা খানিক তটস্থ থাকে টিচারদেরকে নিয়ে, যে বাবা এটা করা যাবে না, ওটা করা যাবে না, সেটা করা যাবে না, কেন এই জন্য নয় যে এটা করা খারাপ, বরং এই জন্য যে এইটা করলে পরে আমার থেকে টিচারের নেক নজর সরে যেতে পারে, এবং সেটাতে আমি হ্যাম্পার হব, এবং এই ভয় অলীক নয়, এটা ঘটেছে। অবশ্যই সব টিচার এটা করে না, কিন্তু ইনস্ট্যান্সেস আছে, ইনস্ট্যান্সেস আছে বলেই ওই জায়গায় রক্ষণশীলতাটা গিয়ে পৌঁছচ্ছে স্টুডেন্টরা, এবং সেটাকে ভাঙার জন্য কোনো চেষ্টা পাওয়ার ডিনামিক্স এর উপরে থাকা লোকগুলো করছে না। মানে আমি বলছি যে টিচার গুলো ভালো টিচার আছে, তারাও এগিয়ে এসে এই চেষ্টা করছে না, যে না এটা ভাঙতে হবে, এটা চলতে পারে না। একটা ইউনিভার্সিটি লেভেলে যেখানে লোকে বিএসসি এমএসসি লেভেলের পড়াশোনা করছে, সেখানে স্টুডেন্টরা টিচারের কলিগের মতো বিহেভ করবে, টিচারের সাবঅর্ডিনেট নয়, মানে ওরম সাবঅর্ডিনেট নয় যে হুকুম মেনে চলতে হচ্ছে, ইয়েস স্যার নয়, হতে পারে না এটা, এটা হওয়াটা ডেঞ্জারাস।
ক্লাসে একটা জিনিস পড়াচ্ছে, তুমি আমার থেকে বেশি জ্ঞানী, কারণ তুমি আমার থেকে আগে পড়াশোনা শুরু করেছো, ফলে তুমি আমার থেকে এগিয়ে আছো, তাই তো তোমার ক্লাসে বসে আমি এইদিকে রিসিভিং এন্ডে বসে আছি। কিন্তু তুমি একটা কিছু পড়াচ্ছ, আমি সেখানে প্রশ্ন করার আগে এটা ভাববো যে এই প্রশ্নটা করা যায় কি যায় না। এই সেন্সে নয় যে আমার প্রশ্নটা ভালো হবে কি খারাপ হবে, বরং এই সেন্সে যে এই প্রশ্নটাকে কিভাবে রিসিভ করা হবে। এই সিচুয়েশন, এই ধরনের ইউনিভার্সিটি কিছু মোটা মাথার রিফাইন মিডিওক্রিটিক লোক ছাড়া আর কিচ্ছু তৈরি করতে পারে না। এবং এই ধরনের ইউনিভার্সিটি, এই ধরনের ইনস্টিটিউট ক্ষতিকারক আকারে, ঠিক আছে। এই ধরনের ইনস্টিটিউট মানে মানে কি বলবো, সোসাইটির ক্ষতি করে। প্রেসিডেন্সির এগেনস্টে দাঁড়িয়ে প্রকাশ্যে এই কথাগুলো বলার লোক খুব কম আছে। আমি বলতে পারি, কিন্তু আমার কথা কেউ শুনবে না, পাত্তাও দেবে না, ঠিক আছে। কিন্তু এটা বোঝাটা খুব দরকারি যে প্রেসিডেন্সির মতো আজকে ইনস্টিটিউট তার 200 বছরের লেগাসির জন্য সে চলে যাচ্ছে, খুব ভালো কথা। কিন্তু আজকের দিনে প্রেসিডেন্সিতে যা করা হয় সেটা একটা ডেঞ্জারাস ব্যাপার। গোবরডাঙ্গা কলেজেও হয়তো পড়াশোনা খারাপ হয়, গোটা ভারতবর্ষে গোটা পশ্চিমবঙ্গে পড়াশোনার অবস্থা খারাপ, কিন্তু গোবরডাঙ্গা কলেজ কিংবা আমি যে কলেজে পড়েছি বিকেএসসি কলেজ, কোথাও পড়াশোনার মান ভালো না। কিন্তু এদের থেকেও বেশি ডেঞ্জারাস হচ্ছে প্রেসিডেন্সি। আজকে প্রেসিডেন্সি যে এডুকেশনের দাঁড়িয়ে আছে, সেটা ওই 2-3টে কারণের জন্য। এক তো বিকেএসসি কলেজকে কেউ পাত্তাও দিচ্ছে না, সে খারাপ পড়েছে, আমরা সবাই জানি খারাপ। গোবরডাঙ্গা কলেজকে আরো কেউ পাত্তা দিচ্ছে না, কিন্তু যেটাকে ভালো বলে ঠাকুর করে দেওয়া হচ্ছে, সেইখানে গন্ডগোলটা ঘটছে। 2 নম্বর হচ্ছে সেখান থেকে বেরিয়ে ওই রিফাইন মিডিওক্রিটি বলা লোকজন বেরোচ্ছে, তাদের মিডিওক্রিটিকে চেক করার কেউ নেই। তারাই ডমিনেন্ট ফোর্স, তারাই ঠিক করে যে কোনটা জায়েজ কোনটা জায়েজ না। এটা প্রবলেম। এই প্রবলেমকে অ্যাড্রেস, মানে এই প্রবলেম অনেক উপরের স্তরের প্রবলেম, এই প্রবলেমকে অ্যাড্রেস করার আগে অনেকগুলো প্রবলেমকে অ্যাড্রেস করতে হবে। কিন্তু একটা ইনস্টিটিউট যদি সত্যি তার ওই হারানো গৌরব খুঁজে পেতে চায়, তাহলে তার শুরুটা ওই জায়গা থেকে করতে হবে, যে পাওয়ার ডিনামিক্স এর ওপরের লোকগুলোর উপর চেক বসাও, চেক বসিয়ে সেখান থেকে কিছু অরিজিনেট করার চেষ্টা তো করো। যে চেক বসানোর জন্য তো উপরের লোককেই এগিয়ে আসতে হবে। অবশ্যই এগিয়ে আসতে হবে, সেই এগিয়ে আসাটা নেই, দ্যাটস দ্য প্রবলেম। যাদবপুর ইউনিভার্সিটি এখনো খানিকটা দাঁড়িয়ে আছে, এটার কারণ হচ্ছে যে বিক্ষিপ্ত ভাবে, ওখানেও অনেক সমালোচনার জায়গা আছে, কিন্তু বিক্ষিপ্ত ভাবে হলেও যাদবপুর ইউনিভার্সিটিতে ওই যে ওপরের মহল সকল, অর্থাৎ মূলত টিচাররা, টিচারদের ভিতরে একটা বেসিক পলিটিক্যাল কনসাসনেস আছে, এবং তাদের একটা সংগঠন আছে, সবচেয়ে বড় কথা, ঠিক আছে, যে সংগঠন দাঁড়িয়ে কিছু কথা বলতে পারে যে এটা ঠিক হচ্ছে না। প্রেসিডেন্সিতে আমরা পড়াকালীন এরকম দেখেছি যে স্টুডেন্টরা, মানে একজন স্টুডেন্ট সুইসাইড করেছে, তার বন্ধু বান্ধব সবার কাছে, গোটা ক্যাম্পাসের যে স্টুডেন্টকে চিনতো তাদের, মানে তারা মানে ফুসফুস করেও নয়, মানে ইট ইজ এ গিভেন রিটেন রুল যে ওর সুইসাইডের পেছনে কোনো একটা পার্টিকুলার ফ্যাকাল্টির মারাত্মক ভূমিকা আছে, ঠিক আছে। এটা মানে এটা হয়েছে। এবার আমি বলছি যে সবসময় কি পাবলিক ন্যারেটিভে যেটা চলে সেটা ঠিক হয় না, ঠিক নয়। কিন্তু আমি বলছি যে স্টুডেন্টরা তো এটা মনে করছে, তাহলে কার দায়িত্ব এই জায়গাটাতে ঢুকে কোনো একটা রিজলভে গিয়ে পৌঁছানো। আইদার এইটাতে পৌঁছানো, না এই ন্যারেটিভটা ভুল ন্যারেটিভ, এই ন্যারেটিভটা সামাও এই জায়গা থেকে তৈরি হয়েছে এবং এটা এটা করা, বা উল্টোটা করা। এই এই জায়গায় পৌঁছানোর দায়িত্বটা কার? সেই দায়িত্বটা কি তারা পালন করছে? করছে না। সে তো শুভ্র একটা বিল্ডিং বানিয়ে রেখে দিয়েছে, গেট বানিয়ে দিয়েছে, আর গেট পড়া, মানে এটা আমি অন্তত হ্যাঁ, এটা তো বলেছে। প্রেসিডেন্সি সম্পর্কে, ঠিক আছে, যে হুম। কোনো ইউনিভার্সিটি, কোনো পাবলিক এডুকেশন ইনস্টিটিউটের গেট বন্ধ হওয়া মানে ওখানে মিডিওক্রিটির চাষ শুরু হওয়া। মানে ঠিক যেমন আমি যদি বন্ধ ঘরে কোনো গন্ডগোলের কাজ না করি, তাহলে সবসময় ছিটকেনি দেওয়ার কথা মনেও থাকে না। হ্যাঁ, যখনই আমি কিছু গন্ডগোলের কাজ করতে চাইছি, গন্ডগোল এই অর্থে যে আমি আমার কিছু কাজ করতে চাইছি, আমি জানি যেটা চেক হলে পরে সমস্যায় পড়বো,
তখন আমার আগেই মনে পড়ে, এই কাজটা শুরু করার অনেক আগে মনে পড়ে যে ঘরের ছিটকানিটা দিতে হবে, জানলার পর্দাগুলোকে দিতে হবে, তারপরে আমি ওই বাকি কাজ করছি। এখানেও তাই। হুম ঠিক আছে, তুমি ওই গেট দিচ্ছ মানে ঝামেলা আছে। ঠিক আছে, তো যাই হোক, এই এই হচ্ছে প্রবলেম। এই অটোনমাস সিস্টেমের প্রবলেম হচ্ছে এইটা, যে কোনো চেক নেই। হ্যাঁ, আর এখন এনইপি তে অটোনমাস সিস্টেমকে যেভাবে ব্যাখ্যা করা হচ্ছে, সেটা আরো ডেঞ্জারাস। মানে অটোনমাস ইন টার্মস অফ ইকোনমিক্সে চলে যাচ্ছে আস্তে আস্তে। অর্থাৎ কলেজকে বলা হচ্ছে যে তুমি তোমার সাস্টেনেবিলিটিকে প্রোভাইড করো। হ্যাঁ, আমি দেবো কিছু ভর্তুকি, অমুক তমুক দেবো, তোমার ইলেকট্রিক বিলটা হয়তো আমি কমিয়ে দেবো ইত্যাদি করে, কিন্তু তোমার বেসিক সাস্টেনেন্সের জায়গায় তোমাকে পৌঁছাতে হবে। এটার আউটকাম হচ্ছে যে এতদিন পাবলিক ইনস্টিটিউট গুলো, বেসরকারি ইনস্টিটিউট তো আছে, সেটা থাকতে পারে কি থাকতে পারে না সেটা অন্য প্রসঙ্গ, কিন্তু বেসরকারি ইনস্টিটিউট তো আছে, আমি তো সেটা সরাচ্ছি না। কিন্তু তারপরে যেগুলো পাবলিক ইনস্টিটিউট আছে, যার দায়িত্ব ছিল শিক্ষাকে সাধারণ মানুষের মধ্যে সহজে প্রোভাইড করা, আমি তাকে মানে সেখান থেকে সরকারের হাত থেকে খানিক অ্যালুভ করে নিয়ে আমি তাকে বলছি যে তুমি তোমার ইকোনমিক সাস্টেনেন্স কে মেনটেন করো। হুম, এসবের পেছনে যে লজিক গুলো দেওয়া হয়, দেখতে মনে হবে যে হ্যাঁ ঠিকই তো লজিক, মানে সত্যি তো একটা ইনস্টিটিউটকে নিজের ইয়ে দাঁড়াতেই হবে। মানে যাই হোক, আমি তার কে কাটতে যাচ্ছি না, কিন্তু মূল প্রবলেমটা হচ্ছে যে তার মানে একটা পাবলিক ইনস্টিটিউট, যার পাবলিককে সার্ভ করার কথা ছিল, সে এখন পাবলিককে প্রফিট হিসেবে দেখবে। কারণ যেই মুহূর্তে তোর প্রিন্সিপালটা ওখানে হবে যে আমার ইনস্টিটিউটকে সাস্টেন করানোর জায়গায় যেতে হবে, এর আর কোনো আপার ক্যাপ নেই। সাস্টেন করানো মানে কি? ব্রেক ইভেন করা। মানে আমার এত টাকা খরচা হয়, তার এত পোর্শন সরকার ভর্তুকি দিচ্ছে, আর বাকি পোর্শনটা আমাকে স্টুডেন্টের মধ্যে তুলে আনতে হবে। তাহলে আমি সেটা ভাগ করে দিলাম, আচ্ছা ভালো কথা, বুঝলাম। এটার বাদ ওখানে আর বাঁধবে না। তারপরের মুহূর্তেই কলেজটা ভাববে যে আচ্ছা, আজকে আমার টোটাল এক্সপেন্ডিচারের সরকার 55% দেয়, বাকি 45% আমাকে নিজে থেকে জোগাড় করতে হয়। কালকে তো এটা 45-এ নেমে আসতে পারে, আর ঝপ করে যেদিন নামবে সেদিন তো আমার রিক্যালিব্রেট করার সুযোগ পাবো না আমি। তাহলে কি করা? বাড়বে না আমার যে, একটা এটা কি ব্যাংক কি ব্যালেন্স গ্যারেন্টি তৈরি। আছে? কি? নামবে কেন বলছো? বাড়বে না তার কোনো গ্যারেন্টি? নাবার আরে গ্যারেন্টি? বাড়লে তো ভালো। তুই যখন রিস্ক ম্যানেজমেন্ট করতে টেবিলে বসিস, তখন তুই কোন কি রিস্ক ভাববি? তো তুই কি ওইটা ভাববি মানে আজকে সরকার 55% দেয়, কালকে 75% দিয়ে দিল? এটা তুই তখন ইউটোপিয়া যে হলে, ওটা হলে তো আমার কোনো সমস্যাই নেই। ঠিক আছে, আমি রিস্ক ম্যানেজমেন্ট করতে বসেছি। তুই যখন ভাবিস যে আমাকে বাড়ির জন্য কিছু সেভিংস করতে হবে, তাহলে আমি কোথায় ইনভেস্ট করবো? মিউচুয়াল ফান্ডে করবো না কি করবো, কোনটায় করলে, এই হিসাবটা যখন করতে বসিস, তখন কি তুই ভাবিস যে কালকে যদি দ্রব্য মূল্য 50% কমে যায়, পৃথিবীর মানে আমার যে খাবার দাবার কিনতে হয় সবকিছু যদি 50% পড়ে যায় দাম, তো কি ভালোই হবে না? এইটা, এই চিন্তা করে তো টেবিলে বসিস না। টেবিলে বসেছিস এই কারণে যে কালকে খাবারের দাবারের দাম বাড়বে, হাসপাতালের খরচ বাড়বে। তাহলে আমি কি করে আজকে তার জন্য তার তার রিস্ক ম্যানেজমেন্টটা করে রাখতে পারি? না তো বাড়বে যখন ওরম মানে একটা ইয়ে সেনেটে বসবে। না বুঝতে পেরেছি। মানে এটা তো আমি আজকে মানে বাড়বে এটা তো আমি মানে একদিনের দাঁড়িয়ে বলছি না, আমি তো বুঝতে পারছি যে বাড়বেই। ওটাও কি ওই রকম ব্যাপার যে বুঝতে পারছি যে কমবেই? সেটা তো বটেই, বুঝতে পারছি কমবে, কিন্তু আমি বলছি সেটা যদি নাও হয়, ঠিক আছে, সেটা যদি নাও হয়, মানে আমি বলছি যে তুই মানে তুই যেটা বলছিস সেটা হচ্ছে যে আমার প্রি ডেটা যেটা আছে সেটা কোন দিকে ইন্ডিকেট হ্যাঁ করছে, হ্যাঁ ট্রেন্ড। হ্যাঁ হ্যাঁ, এটা তো বটেই, যে কোনো রিস্ক ম্যানেজমেন্ট করার ক্ষেত্রে তো সেইটা দেখবোই আমি, ট্রেন্ডটা কিরকম। কিন্তু আমি যদি সেটা নাও বলি, আমি বলছি যে আমি বসেছি টেবিলে রিস্ক ম্যানেজমেন্ট করতে, যে বুঝতে পেরেছি। আমি একটা হুম, ফান্ড বা কিছু ক্রিয়েট করে রাখবো যাতে আমার হ্যাঁ সিচুয়েশন ক্রিটিক্যাল হলে বুঝতে পরে পেরেছি। আমি ওটা দিয়ে ম্যানেজ করতে পারি। তাহলে ক্রিটিক্যাল সিচুয়েশনের একটা ধারণা তো আমার কাছে আছে। হুম, ফলে সেই দিক থেকে পাবলিকের ওপর ক্ষোভটা নেমে আসবে সব দিক থেকে। পাবলিকের উপর কোপ শুধু নেমে আসবে না, ওই যে বলছি যে ও তখন ভাববে যে কালকে হুম, সরকার যদি 55% থেকে 45% কন্ট্রিবিউট করা শুরু মানে করে ওকে দেয়, হ্যাঁ তখন তো আমি মানে একটা ঝামেলায় পড়বো। ওর হ্যাঁ মানে ওর আরেক মানে ওর যে লড়াইটা ছিল না আগে সার্ভাইভাল, সে আরেকটা লড়াই সে যুক্ত হয়ে করতে গেল, শুরু ফলে ওর করবে, তখন ভাববে সার্ভাইভালটা যে হবে। আমাকে একটা ব্যাংক ব্যালেন্স তৈরি, আমাকে একটা মানে আমার অর্থনৈতিক একটা পুল তৈরি করতে হবে, যেখানে হুম, আমার কাছে একটা টাকা থাকবে, যে কোনো রিস্ক সিচুয়েশন আমি সেখান থেকে এক্সপ্যান্ড করতে পারবো। এর পরের স্তরেও সে একটা ভাববে, সে আচ্ছা ভাববে একটা প্রশ্ন যদি করি এখানে এবার, আম, মানে ওর সার্ভাইভালের দায় আছে কেন? মানে ও তো ও যদি এটা এটা দেখায় যে
আমাকে সরকার যথেষ্ট টাকা দিচ্ছে না, আমি পাবলিক থেকে টাকা নিয়েও চালাতে পারছি না। তাহলে কি তখন যদি সরকার বলে যে আমি এর থেকে ওই টাকা দিতে পারবো না, তখন তো এটা দেখাতে পারে যে সরকার দায় নিচ্ছে না। তাহলে ওর নিজের সাস্টেনের দায় আছে কি করে, মানে স্বতন্ত্র হবে, স্বতন্ত্র হিসেবে। অনেকগুলো জায়গা থেকে আছে, মানে তো তুই যদি, মানে তুই তুই যখন একটা ইনস্টিটিউট তৈরি করছিস, সেই ইনস্টিটিউটের তো একটা নিজস্ব প্রাণ আছে, থাকবেই, কিছু করার নেই। আর এই প্রাণটা জেনারেট হচ্ছে কিভাবে? ধর, যে এই মুহূর্তে প্রেসিডেন্সির ভিসি আছে, সে প্রেসিডেন্সির ভিসি হচ্ছে, এবং সে তার সময় দাঁড়িয়ে যদি, যেমন ধর অনুরাধা লোহিয়া আমাদের সময় প্রেসিডেন্সির ভিসি ছিল, মানে গোটা প্রেসিডেন্সিকেই ক্যাটাগরিক্যালি খারাপ জায়গায় পৌঁছানো পেছনে মারাত্মক হাত এই মহিলার আছে। সে নিজেও প্রেসিডেন্সির স্টুডেন্ট, ঠিক আছে? বলেছিলি। তো এই অনুরাধা লোহিয়া আহ, হ্যাঁ মানে আজ বলেছিলে, এই থেকে ঘটনাটা বলেছিলে, ঘটনাটা শুনে, 50-100 বছর পর, যখন অনুরাধা লোহিয়া, মানে যখন আমি প্রেসিডেন্সির অধঃপতন নিয়ে যদি কেউ একটা বই লেখে, তখন তো অনুরাধা লোহিয়াকে কাটাছাড়া করা হবে, ঠিক আছে? এবার ওইটাই ব্যাপার, যে তুই যেটার কথা বলার চেষ্টা করছিস, যে সে ভিসি হিসেবে জয়েন করলো, কি প্রক্টর হিসেবে জয়েন করলো, করে 2 মাস 5 মাস কি 1 বছর কাজ করার পর বললো যে ভাই দেখো এটা সম্ভব না, এখানে বলে সে হাত তুলে দিল। এই হাতটা সে তুলতে পারবে না। হাতটা তুলতে পারবে না তার দুটো কারণ: কারণ সে নিজে একটা গভর্নমেন্ট এমপ্লয়, সে গভর্নমেন্টের এগেনস্টে ওরকম অল আউট ওয়ারে যেতে পারবে না, ঠিক আছে? হ্যাঁ, গেলে সে খানিক ফাঁদেই পড়বে, যেটা এই কিছুদিন আগে এক প্রফেসর এই কলকাতা ইউনিভার্সিটি শিখেছে, সে খানিক ফাঁদে পড়লো, ঠিক আছে? এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, মানে তার নিজের চাকরি বাঁচানো ইত্যাদি করার ভয় আছে, এটা তার পার্সোনাল জায়গা থেকে। এখানে আবার গুরুত্বপূর্ণ হয়ে যায় যে যে লোকগুলো এই উঁচু পদে পদে বসছে, তারা কোন রাস্তায় উঁচু পদে এসে গিয়ে পৌঁছচ্ছে, তাদের পলিটিক্যাল উইল কতটা। এটাই দেখো, যে বলছিলাম কিছুক্ষণ আগে, যে ইলেকশন কমিশন কিভাবে মানুষের মধ্যে ভরসা করেছিল। টিএন সেশন যখন বলে যে এপিক কার্ড তৈরি করতে হবে 95-এর আগে, দেখবি আমাদের যত পুরনো এপিক কার্ড গুলো আছে, সব হচ্ছে 95-96, তার আগে কোনো এপিক কার্ড ছিল না। মানুষ ভোট এমনি দিত, ঠিক আছে? মানে ভোটার লিস্ট অনুযায়ী ভেরিফাই করার কোনো জায়গা ছিল না। তো টিএন সেশন যখন বললো যে এপিক কার্ড আমি দরকার, মানুষের একটা ভোটার আইডেন্টিটি কার্ড দরকার, তখন কিন্তু গোটা পলিটিক্যাল ক্লাস তার বিরুদ্ধে কথা বলেছিল। হ্যাঁ, যে মানে গোটা বলা ঠিক নয়, মেজরিটি, যে না, এটাতে অনেক খরচ পড়ে যাবে। কেউ খরচের দিক দেখিয়ে দিচ্ছিল, কেউ অপ্রয়োজনীয় বলেছিল, কেউ কিছু। কিন্তু সেইখানে দাঁড়িয়ে টিএন সেশন কিন্তু দাঁড়িয়েছিল ওখানে, ঠিক আছে, যে না, এটা করতে হবে, এটা যদি না করতে হয় তাহলে আমি ভোট করতে দিচ্ছি না, এরকম একটা জায়গায় সে গিয়ে দাঁড়িয়েছিল। এবং সেই দাঁড়িয়েছিল বলেই আজকে ভোটার আইডি কার্ড হয়েছে। এই যে তার বেসিক এই জায়গাটা দাঁড়ানো আছে, সে কিন্তু গভর্নমেন্ট এমপ্লয়, ঠিক আছে? টিএন সেশন একটা মারাত্মক ইন্টারভিউ আছে সেই সময়, সেখানে সে ওটা বলছে যে আমি গভর্নমেন্ট এমপ্লয়, কিন্তু আমি সার্ভ করছি এদেশের কনস্টিটিউশন এবং সেই কনস্টিটিউশনের নির্মাতা, অর্থাৎ এদেশের জনগণকে, ঠিক আছে? এই সেন্স অফ ডিউটি তার মাথায় ছিল। তার মাথায় কি করেছিল, এটা তার প্রশ্ন হতে পারে। প্রশ্নটা এখান থেকেই হতে পারে, ওই যে বললাম যে সে তো একটা জুনিয়র অফিসার হয়ে নিশ্চয়ই ইয়েতে এসেছিল, সিভিল সার্ভিসে ইত্যাদিতে। হ্যাঁ, তো এরকম করতে করতে সে একদিন নির্বাচন কমিশনের কোন একটা পোস্টে এসে জুটেছে। তখন তো অলরেডি ইনস্টিটিউশনের মধ্যে ওরকম লোক আছে যারা ওর ভেতরে ওইগুলোকে ইনস্টল করছে, যে এইখানে এইখানে তার একটা কালমিনেশন সে দেখা যাচ্ছে ওই স্তরে ওপরে, মানে একদিন গিয়ে আমরা দেখতে পাচ্ছি। ফলে আহ ওই একটা দুটো লোক ফ্লাকচুয়েশনে বেরিয়ে যেতে পারে, কিন্তু সেটা আসল কথা না। আসল হচ্ছে সিস্টেমটা তোমাকে তৈরি করতে হবে। তার মধ্যে যদি ঝোল থাকে, তাহলে উল্টোটাই বেশি হবে। তখন ওই একটা দুটো যে স্ট্যাটিস্টিক্যাল ফ্লাকচুয়েশন, তাদেরকে আর তুই দেখতেই পাবি না, তাদেরকে গায়েব করে দেওয়া হবে, ঠিক আছে? তো একটা ইনস্টিটিউট চাইবে নিজেকে সাস্টেন করাতে, তার কিছু ব্যক্তিগত জায়গা আছে, কারণ ওই মুহূর্তে ওই ইনস্টিটিউটকে যারা চালাচ্ছে তাদের কিছু ব্যক্তিগত দায়বদ্ধতা আছে। তাহলে এট দ্য দেখ, সেম তাহলে টাইম, একটা তাহলে একটা খারাপ সিস্টেম কি করে বদলাতে পারে? কারণ এটা তো একটা ভিশিয়াস সাইকেলের মতো ব্যাপার। বটেই ভিসিআর সাইকেলের মতো। খারাপ সিস্টেম বদলাতে তো ওই জন্যই তো মুশকিল। খারাপ সিস্টেম বদলাতে গেলে মানে দুটো জিনিস সেম নয়। ঠিক, যে হ্যাঁ মানে, কারণে এটা হ্যাঁ এনট্রপি ফ্যাক্টরের মতো ব্যাপার, হ্যাঁ মানে ভালো যে সিস্টেম যত ঘর সহজে খারাপ গোছাতে হতে হয়, পারে। ঘর হ্যাঁ, অগোছালোটা নিজস্ব নিজে নিজে হ্যাঁ, নিজেই হয়, ঠিক আছে? হ্যাঁ, ফলে তাহলে ঘর গোছাতে হবে তোকে। আজ মঙ্গলবার, ঘর সাফাই করার দিন মতো করে একদল লোক একদিন তাদেরকে ইয়ে করে উঠে আসতে হবে, ঠিক আছে? হুম, তো সেটাই স্ট্রাগল, সেটা তোকে তৈরি করতে হবে।
বিভিন্ন জায়গা থেকে তৈরি করতে হবে, ঠিক আছে? এবং সেই জায়গায় এসে পৌঁছতে হবে। ডিফিকাল্ট, ভীষণ ডিফিকাল্ট। মানে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন কিছু দেখেন তো, একদিন তো হয়নি। হ্যাঁ, ভারতবর্ষের প্রথম 100 বছর পর, মানে আমি যদি ধরি যে 1608-এ ব্রিটিশরা আসছে, 1757-তে পলাশির যুদ্ধ হয়ে মোটামুটি ব্রিটিশরা ইয়ে পাচ্ছে, 1857-তে প্রথম একটা বড় যুদ্ধ হচ্ছে যেটা ব্যর্থ, লুজিং কজ, ঠিক আছে? তারপরে তার আগেও অনেকগুলো ছোট ছোট আন্দোলন ইত্যাদি প্রভৃতি হয়েছে, সাঁওতাল আন্দোলন, কৃষক আন্দোলন ইত্যাদি প্রভৃতি, তারপরেও হয়েছে। হুম। মূলত 19 শতকের শেষ ভাগে এসে আস্তে আস্তে লড়াইগুলো কোয়াগুলেট করতে শুরু করে। তারপরেও অনেকগুলো প্রশ্ন, যে প্রশ্নগুলো ব্রিটিশদের তৈরি করা নয় সব সময়, কিন্তু ভারতবর্ষকে, কারণ তখন তো ভারতবর্ষ বলে কোনো দেশ ছিল না, ফলে তাদেরকে অ্যাড্রেস করতে হয়েছে। সেটা ভাষার প্রশ্ন হতে পারে, সেটা কমন আন্ডারস্ট্যান্ডিং এর প্রশ্ন হতে পারে, নানা রকম জিনিস তাকে নানাভাবে অ্যাড্রেস করতে হয়েছে। তারপরে গিয়ে সে একটা আন্দোলন দাঁড় করাতে পেরেছে, যে আন্দোলন ব্রিটিশের সামনে দাঁড়াতে পেরেছে কি পারেনি সেটা অন্য ডিসকাশন, ঠিক আছে? হ্যাঁ। তো সেরকমই, ওটা ওরকম সহজে হয়ে যাবে ভাবলে পরে সমস্যা আছে। আবার উল্টোটাও তো সমস্যা আছে, যে হবেই না তাহলে তো আমার এটাই মেনে নেওয়া, এই দুটোতেই সমস্যা আছে, ঠিক আছে? তোমাকে ওখানে দাঁড়াতে হবে, তোমাকে ওই যে বললাম, ঠিক যেমন তোর এসআইআর এর ক্ষেত্রে আমি বললাম যে এই কনসিকুয়েন্সে গিয়ে দাঁড়াতে হবে যে উই আর মেইন টু বি ফেলিয়ার, আমরা ফেইল করব, এটাই সত্য কথা। উই আর মেইন টু বি ফেলিয়ার, শুধু ফেল করব না, আমাদেরকে ফেল করার জন্যই তৈরি করা হয়েছে, কিন্তু আমাদের ফেল করাটাও গুরুত্বপূর্ণ। আমরা ফেইল করব এটা জেনে ফেইল করলাম না, তাহলে আসলে ফেইলিয়ারটা ঘটে গেল, ঠিক আছে? সো আমাদেরকে ফেইল করতে হবে। ফেইল কখন করব? যখন আমি পরীক্ষাটা দেব, ঠিক আছে? এবং এই পরীক্ষা এমনই পরীক্ষা যে শুধু পরীক্ষায় এনরোল করে পরীক্ষা দিয়ে বসলে পরে খাতা খাতা জমা দিলে মোস্ট প্রবাবলি আমি পাস করে যাবো, ঠিক আছে? হ্যাঁ। তো যেটা দরকারি সেটা হচ্ছে এই ফেল করাটা দরকার। ইউ আর মেইন টু বি ফেলিয়ার, বাট জাস্টিফাই ইউর ফেলিয়ার, মানে দ্যাট প্রপোজিশন। তো ওইটাকে দাঁড়াতে হবে, ওইখানে অলিক স্বপ্ন দেখলে চলবে না, যেটা আরেকটা প্রবলেম মানুষ, যে অলিক স্বপ্ন, যে এটা তো হবেই, একদিন মানুষ পৌঁছবে। আরে বাবা, পৌঁছবে মানুষ, এখন গ্লোবাল সিচুয়েশন তো এরকম, সবই বুঝলাম, এই অ্যানালিসিস তোমার থেকে বেশি আমি করি, কিন্তু তুমি তারপরে এসে দাঁড়াও এখানে, যে তারপরে দাঁড়িয়ে আমি কি করতে পারি, কোথায় ঝামেলাটা দাঁড়াচ্ছে, সেখানে পৌঁছতে হবে। সবসময় আমাদের ক্ষমতায় কুলোবে যে হ্যাঁ আমি বুঝে গেলাম যে এইটা করতে হবে, ওই জঙ্গলের ওই ফুলটা যদি তুলে আনা যায়, তাহলে আহ কাজ হবে, এটা এই প্রপোজিশনে আমি গিয়ে পৌঁছলাম। এরপরে সবচেয়ে সহজ অপশন কি? তাহলে চলো, লোটা কম্বল নাও, মুড়ি বাঁধো, হাঁটা দাও জঙ্গলের দিকে। কিন্তু সেটা করতে গিয়ে বা করতে না গিয়েই আমি বুঝতে পারলাম যে এটা ডিরেক্টলি করা খুব ঝামেলা, ওখানে বাঘ আছে। তাহলে আমাকে আগে বাঘকে কি করে মোকাবেলা করতে হয় সেটা বের করতে হবে, তাহলে সেই দিকে হাঁটতে হবে। কিন্তু এই যে কনস্ট্যান্ট আমি চিন্তা করছি, থিসিস অ্যান্টিথিসিসের মধ্যে দিয়ে যাচ্ছি, যার মধ্যে ইয়ে করছি, এইটা দরকারি। এইটা না করে দুটো রাস্তাই খুব ডেঞ্জারাস। যারা বলে, মানে আমি এই সমস্ত কিছুর মধ্যে যেটা রাখছি, যে আমি তাদের নিয়ে কথাই বলছি না যারা স্ট্যাটাস করতে বিশ্বাস করে, আমি তাদের নিয়ে কথা বলছি যারা অন্তত মুখে বা সামনে রাখে যে তারা নেই, তারা স্ট্যাটাস কোড বিরোধিতা করছে। আমি তাদেরকেই আরো ক্রিটিসাইজ করছি, তাদের নিজেদেরকে, তো নিজেদের দিকেই ভুলটা ধরছি, যে তুমি যে বলছো, তারা একটা কথা বলে খুব, যে না, পথে নেমে কাজ করতে হবে, পথে নেমে কাজ করতে হবে। ঠিক কথা, পথে নেমে কাজ করতে হবে, বুঝলাম। কিন্তু তুমি যেটাকে পথে নেমে কাজ করে বলে বোঝাচ্ছ, ওটা আদৌ পথে নেমে কাজ করা কিনা সেটা কখনো নিজে চ্যালেঞ্জ করে দেখেছো? দেখোনি তো, তুমি দেখোনি। তুমি জেনেছো যে ওখানে একটা গাছ আছে অনেক দূরে ওই জঙ্গলে, তুমি হাঁটছো, তুমি এইটুকু অ্যাসেস করছো না যে তোমার হাঁটাটা, তুমি হাঁটছো, তুমি বলছো হ্যাঁ আমি তো হাঁটছি, কিন্তু তুমি এইটুকু অ্যাসেস করছো না যে আমি যে হাঁটছি এই হাঁটাটা গোল গোল হাঁটা হয়ে যাচ্ছে না তো, যে আমার কোনো প্রোগ্রেসই হচ্ছে না, আমি গোল গোল হাঁটছি কিন্তু আমি মেন্টাল স্যাটিসফ্যাকশন আছি যে আমি হাঁটছি। কথা বলার তোমার মানে নেই। তোমাকে হাঁটতে হাঁটতেই এই অ্যাসেসমেন্টের জায়গায় যেতে হবে, যে আমার হাঁটাটা আলটিমেটলি কি, কোথায় লিড করছে, সেটা করতে না পারলে মুশকিল। এটা একটা দিক। আবার আরেকটা দিক হচ্ছে যে একটু প্রথমেই ঠিক করে নিল যে, মানে আমি যদিও তাদের নিয়ে কথা বলছি না, যে
না, এটা সম্ভবই নয়, ও অনেক দূরে, এই সমস্যাতে এই সমস্যা হচ্ছে, এই সমস্যা, তাহলে দেন আমি এইদিকে কোলাপস করি, ঠিক আছে। তো তাদের প্রতিও সমালোচনা থাকবে, কিন্তু আমার এই সমালোচনার মূল দিকটা কিন্তু তাদের দিকে, যারা স্ট্যাটাস কোকে মেনে নিচ্ছে না বলছে, কিন্তু তাদের কাজে স্ট্যাটাস কো কর্মে বলতে দেখা কি যাচ্ছে ওই বোঝায়? আর কি। হুম। স্ট্যাটাস কো বলতে কি বোঝায়? স্থিতাবস্থা। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। তো এইটা আহ বোঝার ব্যাপার আছে। যাই হোক, মানে আমরা এই আলোচনা শেষ ইতি জানি, সেটা হচ্ছে যে ফলে প্রেসিডেন্সির মতো ইনস্টিটিউটকে আমি বেশ ডেঞ্জারাস ইনস্টিটিউট বলেই মনে করি এই মুহূর্তে। তার কারণ তার গায়ে যে খ্যাতি ইত্যাদি লেগে আছে, সেই খ্যাতির কারণে সে একরকম জিনিস দেখায়, কিন্তু তার ভিতরের জিনিস গন্ডগোলে, সিরিয়াসলি গন্ডগোলে। ঠিক আছে। তাদের যে স্টুডেন্ট, সেই স্টুডেন্টের, বেশিরভাগ স্টুডেন্টের কোনো নৈতিক অবস্থান নেই। এবং এটা আমি খুব মেটিকুলাসলি করি, মানে আমি প্রেসিডেন্সিতে যাওয়ার প্রথম 2 মাস পরই দেখেছিলাম যে ওই ফেসবুকে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে পড়ি, ওটা দেওয়ার ফলে লোকে কি বলে, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে, অমুক তমুক করছে, ঠিক আছে, হ্যান করছে ত্যান করছে, ফলে ওটার একটা ওজন আছে দেখেই আমি ওটা তখন অফ করে দিই। মানে এখনো ওই ডেজিগনেশনটা আমার ফেসবুকে দেওয়া আছে, কিন্তু পাবলিক দেখতে পাবে না। ঠিক আছে। এইবার ফ্রেন্ডরা দেখতে পাবে? না, কেউ দেখতে পাবে না। ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে, কেউ দেখতে পাবে না। মানে ফেসবুক দেখে বোঝার কোনো উপায় নেই আমার ইয়ে থেকে। ঠিক আছে। এবং যেহেতু আমি প্রেসিডেন্সিটাকে সরিয়েছিলাম, আমার বিএসসিটাও দেওয়া ছিল, আমি বিএসসিটাও সরিয়েছি, কারণ না হলে আবার একটা ডিসক্রিপেন্সি তৈরি হয়েছে, উল্টো ডিসক্রিপেন্সি। যে ঠিক যেমন কেউ অন্য কলেজের প্রেসিডেন্সির মধ্যে পড়লে প্রেসিডেন্সিটাকে সামনে রেখে দেখাতে চায়, আমি তার উল্টোটা করছি, কিন্তু এটা করার মধ্যে দিয়ে আবার ওটা আছে, ও তাহলে প্রেসিডেন্সির ভারটাকে তুমি অস্বীকার করছো, কিন্তু বিকেসি কলেজটা তো রাখছো, তার মানে এটার মধ্যে দিয়ে তুমি বলে দিচ্ছ যে বিকেসি ইজ মানে কমা দেন প্রেসিডেন্সি। আমি ওটাও সরিয়ে দিচ্ছি, আমি স্কুল পাস। ঠিক আছে, ওইটুকু দেখা আছে। এবার এইটা, মানে এটা করেছিলাম সেই সময় ওই কারণে, কিন্তু আজকে আমি আরো অনেক এই জিনিস করি। মানে ধর আজকে কোন একটা মানুষের সাথে ইয়ে হলো, তো কথাবার্তা, তো অনেকক্ষণ কথাবার্তা হলো, হ্যাঁ তুই কোথায় পড়েছিস, কি ব্যাপার, তো আমি বললাম যে এখানে পড়েছি, প্রেসিডেন্সিতে এমএসসি করেছি, মুক্ত। সঙ্গে সঙ্গে সে যেটা পিক করে সেটা হচ্ছে যে, হ্যাঁ তোর কথাবার্তা শুনেই মনে হচ্ছিল তুই প্রেসিডেন্সি বা যাদবপুর। ঠিক আছে। তখন আমাকে উল্টো ক্যাটাগরিক্যালি বলার চেষ্টা করতে হয়, সবসময় যে মানে ওই বলার সময়টা পাই তা নয়, যে আমাকে যা দেখছো সেটার মধ্যে প্রেসিডেন্সির কন্ট্রিবিউশন খুব কমই আছে। নেই বললেই, প্রায় নেই বললেও খুব একটা ভুল বলা হবে না। ডিরেক্ট প্রেসিডেন্সির ইয়ে, তার একটা বড় কারণ হচ্ছে আমি প্রেসিডেন্সিতে পড়েছি অ্যাকচুয়ালি খুব কম দিন, কোভিড এর জন্য। ঠিক আছে। হ্যাঁ, প্রেসিডেন্সির ট্রেনিয়ারের একটা বড় অংশ আমি ঘরে বসে পড়েছি, প্রেসিডেন্সিতে পড়েছি আমি খুব কম দিন। ঠিক আছে। হ্যাঁ অবশ্যই আমি আমার কোর্স শেষ হয়ে যাওয়ার পরেও কিছুদিন প্রেসিডেন্সিতে গেছিলাম, ফলে সেটা যোগ বিয়োগ করলে হয়তো এটা হয়ে যাবে। কিন্তু প্রেসিডেন্সিতে পড়ার প্রথম 2-3 মাসের পর থেকে আমি ভীষণ ক্রিটিক্যালি প্রেসিডেন্সিকে দেখতে শুরু করেছি, এবং সেখান থেকে কোনো মহৎ জ্ঞান আমি লাভ করেছি বলে আমি অন্তত মনে করি না। তাহলে প্রেসিডেন্সির গুরুত্বটা কি? গুরুত্বটা হচ্ছে যে ওই রকম একটা ফ্ল্যামবয়েন্ট সিস্টেমে ঢুকে আমি ওই ফ্ল্যামবয়েন্ট সিস্টেমের ভিতরকার সমস্যাগুলো ধরার একটা মারাত্মক সুযোগ পেয়েছিলাম। ঠিক আছে। এবং কিছু কন্ট্যাক্ট ইত্যাদি প্রভৃতি, হ্যাঁ, সেইটা এসেছিল। কিন্তু তুমি যদি এটাকে এখানে লিড করো যে আমার কথাবার্তা বা আমি যে চিন্তা করছি সেটার মধ্যে প্রেসিডেন্সির দারুণ কন্ট্রিবিউশন আছে, আমি সেটাকে অস্বীকার করব। এই কারণে নয় যে আমি আমার ইনস্টিটিউশনকে লেট ডাউন করছি, বরং এই কারণে যে ওই ধারণায় ঝোল আছে। ইট মেস, তুমি এটা বলছো, এটা থেকে এটাই প্রমাণ হয় যে তুমি প্রেসিডেন্সি যে ছবিটা তৈরি করা হয়েছিল সেই ছবিটা এমনি এমনি তৈরি হয়নি, অলিক নয়। প্রেসিডেন্সির ওই ছবিটার পেছনে প্রেসিডেন্সির তখনকার সত্যিই ক্যারেক্টারিস্টিক্স ছিল। হয়তো আমি আজকে যে ধরনের কথাবার্তা বলছি, যে স্ট্যান্ড পয়েন্টে দাঁড়াচ্ছি, যে র্যাডিক্যাল ভোকালনেস দেখাচ্ছি, সেইগুলো তুমি পড়েছো, শুনেছো বা জেনেছো যে প্রেসিডেন্সি বা যাদবপুরের স্টুডেন্টদের মধ্যে এটা থাকে। কিন্তু তুমি সেটা ভুল করো না, যে মানে ওইটা বুঝিয়ে দেওয়ার জন্য যে ওই বুঝতে রকম পেরেছি। প্রেসিডেন্সি স্টুডেন্ট আজকে পাওয়া কিন্তু মুশকিল। এট এ টাইম প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে প্রায় 2500 কি 2600 লোক মনে হয় পড়ে, কি একটু বেশি কম হতে পারে এদিকে। মানে আমি কলেজ স্ট্রিট ক্যাম্পাসের কথা বলছি, ওই ক্যাম্পাস মেলালে ওই ক্যাম্পাসে কি হয় আমি জানিও না ঠিক। ঠিক আছে। তো এবার সেই 2600 লোকের মধ্যে আজকে 26টা লোক প্রেসিডেন্সি ওই তার পুরনো যে প্রেসিডেন্সি ও ধাঁচ, সেই ধাঁচে তৈরি করতে পারে বলে আমার মনে হয় না।
ওই 2600 লোকের মধ্যে যদি 260 খানা লোক তুই পাস, আমি তো 26টা লোকও তৈরি করতে পারে না বলে কেউ আমাকে দেখিয়ে দিল, দেখো এই 260 খানা লোক আছে, এরা কিন্তু র্যাডিক্যাল কথা চিন্তা করতে পারে, এরা মানে র্যাডিক্যাল মানে আবার লোকে বললে ভাববে যে আহ, বন্দুক নিয়ে লড়াই করার কথা বলছি, না আমি তো তার কমপ্লিটলি বিরোধী। র্যাডিক্যাল বলতে যেটা বলে দেওয়া দরকার সেটা হচ্ছে যে র্যাডিক্যালিজম মিন্স একটা, যেটা একটা স্ট্যাটাস কো এর বিরোধিতা, কিন্তু সেই স্ট্যাটাস ফান্ডামেন্টাল জায়গা থেকে দেখানো। হ্যাঁ, এতটাই ফান্ডামেন্টাল জায়গা থেকে দেখানো যে যে স্ট্যাটাস কোর সামনে বা আশেপাশে দাঁড়িয়ে আছে তার ওটা দেখে মনে হবে এইটা কি করে, এটা তো সম্ভবই না, ঠিক আছে, এ তো মোদির সাথে নিশ্চিত তুলনা করা হচ্ছে, ঠিক আছে, এটা একটা র্যাডিক্যাল লোকের কাজ। ফলে যে কোনো চিন্তার ক্ষেত্রে ওই ফান্ডামেন্টাল জায়গায় গিয়ে র্যাডিক্যাল কথা বলতে পারা, সেটাকে সাস্টেন করানোর প্রত্যয় দেখানো, এই এই সমস্ত কিছু আছে। এরকম তুই 260টা লোক আমাকে খুঁজে দেখালি, আমি মানে যথেষ্ট দায়িত্বের সঙ্গে বলছি, ওই 260টা লোকের মধ্যে ম্যাক্সিমাম লোকের ওই প্রত্যয়টা ইন্ডিপেন্ডেন্ট অফ প্রেসিডেন্সি তৈরি হয়েছে, ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট অফ প্রেসিডেন্সি। আজকের প্রেসিডেন্সির এই ক্ষমতা নেই যে সে একটা স্টুডেন্টের মধ্যে কোনো রাজনৈতিক মানে চেতনা, রাজনৈতিক আইডিওলজি হয়তো ঢুকিয়ে দিতে পারে। হ্যাঁ, সেটার অনেকগুলো এদিক ওদিক থাকে, সেই আইডিওলজিও খুব ফ্রেজাইল আইডিওলজি হবে। কিন্তু রাজনৈতিক চেতনা, তাকে সাস্টেন করার যে ইত্যাদি প্রবৃতি, হ্যাঁ, এমপ্যাথি টুয়ার্ডস ডিফারেন্ট কাইন্ড অফ পিপল, সেইটা প্রেসিডেন্সি, আজকের প্রেসিডেন্সি তৈরি করতে পারে না বলেই আমার ধারণা। এবং সেটা অলিক নয়, সেটার মূল কারণটা ওইখানে লুকিয়ে আছে। যখন তুমি তোমার স্টুডেন্টদের এই অ্যালায়েন্সটাও নেই, বেশিরভাগ টিচারের ক্লাসে কোনো টিচার বলে দিচ্ছে না, দু একজনের কাণ্ড কারখানা ওই জিনিসটাকে এস্টাবলিশ করছে, বাকিরা ওটাকে ভাঙার জন্য কিছু করছে না। আলটিমেটলি যেটা গিয়ে দাঁড়াচ্ছে যে প্রেসিডেন্সির কলেজ ক্লাসে থাকা যে টিচার গুলো, তারা একটা ওই অটো, যেটা র্যান্ডাম টিচারের যে ভূমিকা আমাদের এখানে, যে একটা অটোক্রেটিক, ওই বলেছিল না যে রদ্দুরদা, যে টিচার কে, টিচার হচ্ছে একটা অটোক্রেটিক বাল, যে ওখানে দাঁড়িয়ে আছে, তো ওই রকম ব্যাপার, ঠিক আছে, যে সে এসে বলছে, বোর্ডে অনেক কিছু লিখছে, বাকিরা শুনে নিচ্ছে, যারা শুনে নিচ্ছে তারা এই কারণে শুনে নিচ্ছে যে হ্যাঁ এইটাই এটাই এখান থেকেই প্রশ্ন আসবে, আমি এটা উত্তর দেবো, আমি গ্রেড পেয়ে যাবো, আমার খেল খতম, আমার প্রেসিডেন্সির থাপ্পাওয়ালা একটা রেজাল্ট দরকার, হয়ে গেল, ঠিক আছে, মিটে গেল ইয়ে। এইরকম একটা মধ্যমেধার জায়গা থেকে ওটা সম্ভব নয়। রাজনৈতিক প্রজ্ঞা তো অনেক পরের কথা, ঠিক আছে। ফলে আমি খুব কনসিয়াসলি এটা করার চেষ্টা করি, যখনই প্রেসিডেন্সিকে ট্যাগ ইন করার চেষ্টা করা হয় আমার সাথে, আমি কতটা আমার রাজনৈতিক প্রজ্ঞা আছে, কি র্যাডিক্যাল কি নয় সেটা আলাদা কথা, কিন্তু আমি যা বলছি তার উপর দাঁড়িয়ে তুমি যদি সেটাকে প্রেসিডেন্সির সাথে ট্যাগ ইন করতে চাও, আমি বোথ সেন্সে, মানে হতেই তো পারে আমার মধ্যে তুমি খারাপ দেখেছো, আর তুমি তাই জন্য প্রেসিডেন্সির সাথে ট্যাগ ইন করে, সেইটা থেকেও আমি বাঁচতে চাই, যে না, আমার খারাপ আমার ভালো যাই হোক না কেন, তার মধ্যে প্রেসিডেন্সির কন্ট্রিবিউশন খুব কম। এটা যারা আমাকে, প্রেসিডেন্সিতে আমি ভর্তি হয়েছি 2019-এর সেপ্টেম্বর মাসে কি অক্টোবর মাসে এরকম সময়, তার আগে যারা আমাদের দেখেছে, আমার ধারণা তারা এটাকে ভেরিফাই করে দেবে, ঠিক আছে, যে 2019-এর মানে ইন্ডিপেন্ডেন্টলি ভেরিফাই করা যায়, কারণ আমরা পিগমেন্টস তৈরি করেছিলাম 2018 সালের অক্টোবর নভেম্বরে, আর আমি প্রেসিডেন্সিতে তার 1 বছর পরে ঢুকছি। ওই 1 বছরে আমরা যে কটা কাজ করেছি সেখানে মূলত তো আমি ক্যামেরার সামনে ছিলাম, ফলে ওটা দেখলেও আশা করি খানিক বোঝা যায় যে এই লোকটা ওই সময় ওটা করতো, তখন প্রেসিডেন্সির নামও গন্ধ তার মধ্যে ছিল না, ঠিক আছে। আহ, ফলে ওইটাকে আমি খুব কনসিয়াসলি ইয়ে করি, না হলে হবে না, ঠিক আছে। আহ, এবং আমি দেখেছি যে অনেক বড় বড় মানুষ, আমি তাদের নাম করছি না, দে আর অলসো প্রেসিডেন্সি স্টুডেন্ট, পুরোনো প্রেসিডেন্সি স্টুডেন্ট। আমার ওই এই একটা জিনিস নিয়ে মানে কেউ হয়তো সামনে বলছিল, এরকম অন্তত 3টে ঘটনা আমার জীবনে ঘটেছে। তো আমি ওটা কোথাও একটা টুক করে ওরকম জিনিস বলেছি যে যেটা সামাও ইমপ্লাই করেছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি আর প্রেসিডেন্সি কলেজ এক জিনিস নয়, বা এই ধরনের কিছু একটা, বা আজকের প্রেসিডেন্সিকে ওটা গুলালে কিছু হবে না, আমি এর বলেছি, সাইডে হয়তো এই লোকটা দাঁড়িয়ে ছিল বা কিছু একটা, তখন সে আমাকে কাছে ডেকে বলেছে যে তুমি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি স্টুডেন্ট হয়ে এই রিয়েলাইজেশনে পৌঁছেছো, এটা কিন্তু খুব ইয়ের কথা নয়। এবং একজন তো এটাও বলেছে, সে খুব বড় খুব কি বিখ্যাত এ কথা না? ব্যক্তিত্ব, খুব কি মানে খুব সহজ ব্যাপার নয়, মানে আরে আচ্ছা আচ্ছা। নিজের প্রেসিডেন্সিতে পড়া, যাদবপুরে পড়া, এগুলো তো আপাতত সোসাইটির কাছে একটা অ্যাচিভমেন্ট করছে। ফলে আমি ওখানে ভর্তি হয়েছি, ওটা তো অ্যাচিভমেন্ট হিসেবে দেখাটাই সোজা, কিন্তু আমি তো ওই অ্যাচিভমেন্টটাকে ভেঙে দিচ্ছি, ওই ইলিউশনটাকে ভেঙে দিচ্ছি,
যে না, ওটা আদৌ বড় ব্যাপার না, ঠিক আছে। ওটা আদৌ বড় ব্যাপার না। এবং ওর যে গৌরব, সেই মানে রিফ্লেক্টেড গ্লোরি, যে প্রেসিডেন্সির গায়ে আলো মারলে ও রিফ্লেক্ট করে, আর তার আমরা প্রেসিডেন্সি স্টুডেন্ট, ওই রিফ্লেক্টেড গ্লোরি আমার গায়েও, আমাকেও আলোকিত লাগিয়ে ওটা, এই রিফ্লেক্টেড গড়িটাকে তো আমি কেটে দিচ্ছি। তো সেইটাকে কাটাটা অনেক আমাকে 3জন ব্যক্তিত্ব যারা প্রেসিডেন্সি স্টুডেন্ট, তারা ওটা সামাও শুনে কোন একটা এতে তারা আলাদা করে বলেছে যে এটা ওই ধরনের কথা, যে এটা করা তুমি করছো, এটাই ইয়ে করে যে তুমি ব্যাপারটাকে ধরতে পেরেছো ইত্যাদি প্রভৃতি। তো যাই হোক, মানে একজন তো এটা বলেছে যে এটাই প্রমাণ করে যে তো মানে তুমি যেটা বললে প্রেসিডেন্সি এই কন্ট্রিবিউশন খুব কম, তো তোমাকে দেখে সত্যিই মনে হচ্ছে আজকের প্রেসিডেন্সির কন্ট্রিবিউশন খুব কম, ঠিক আছে, তোমার উপর। হ্যাঁ, না হলে এই এটা বলার জায়গায় যেতে পারতেন। তো যাই হোক, মানে এই 3জনই খুব বড় ব্যক্তিত্ব সেই অর্থে। তো যাই হোক, একজনের মানে নাম বড় বলা যায়? ব্যক্তিত্ব মানে, হ্যাঁ, নাম বলা যাবে? না নাম টাম বলে আপনি, কারণ যে ঘটনাটা বললাম সেই ঘটনাটা তো খুব ব্যক্তিগত, আমি মিথ্যে কথা বলছি না, এর কি প্রমাণ আছে নিজেকে বড় করে দেখানোর জন্য? তো তাহলে সবটাই মিথ্যে কথা হতে পারে। মানে সবটা মানে কোন সবটা? তোমার সম্মান তুমি যেগুলো বলছো। তাহলে হতেই পারে, আমি কি বলেছি নাকি যে তুই মানে কি বলে ব্রুটেন্টলি সেটা বিশ্বাস কর? আমি তো বলছি না, কখনোই বলছি না। মানে আমার আমি আইডিওলজিক্যাল জায়গাগুলো সেটা তো অ্যানালিটিক্যাল পার্ট, কিন্তু আমি আমার সম্পর্কে যখন কথা বলছি তখন ইট ইজ ইমপ্লিসিট আরে যে, তাই জন্যই তো বলছি যে তুমি বললেই বা কি 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 ক্ষতি তাই। না ক্ষতিটা আছে কারণ আমি তাদের, দে আর সাম সর্ট অফ, তাদের আলাদা ইন্ডিপেন্ডেন্ট একটা আইডেন্টিটি আছে, আমি তাকে জুড়ে নিয়ে আসছি, ঠিক আছে। এটার মধ্যে একটা বড় করে দেখানোর ব্যাপার আছে, আমি সেটা থেকে বাঁচতে চাইছি, ঠিক আছে। এই উদাহরণটা দেওয়ার পেছনেও আমি জানি আমি খানিকটা বড় হয়ে যাচ্ছি, যে ও 3টে বড় লোক। এবার যখন আমি বলছি না, সেখানে লোকজন ইমাজিনও করবে বড় বড়, হতেই পারে যে ভাবলো যে কেউ একটা, মানে প্রেসিডেন্সির বহু লোক তো ধর এই আলাপন বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ, আলাপন বন্দ্যোপাধ্যায় তো এখন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা না কি সব আছে, আর তারপরে চিফ সেক্রেটারি অব্দি ছিল। তাহলে আলাপন বন্দ্যোপাধ্যায় সেটা থাকতে পারে, যদিও নেই, এটা আমি বলে দিতে পারি, ঠিক আছে। আলাপন বন্দ্যোপাধ্যায়কে ক্রিটিক করে আমি একটা বড় লেখা লিখেছিলাম এক সময়, বড় নয় মাঝারি সাইজে, যখন আলাপন বন্দ্যোপাধ্যায়ের ভাই মারা যায়, এবং সেইটা রেসপন্সে আলাপন বন্দ্যোপাধ্যায় একটা লেখা লেখে উম সেইটাকে ক্রিটিক করে, ঠিক আছে। যাক গে, তো আলাপন বন্দ্যোপাধ্যায় নয়, কিন্তু আমি বলছি যে বহু প্রেসিডেন্সির অ্যালুমনাই অ্যাসোসিয়েশন, মানে অ্যাসোসিয়েশন বলতে আমি অ্যালুমনাই অ্যাসোসিয়েশন বলে একটা সংস্থা আছে, কিন্তু তার বাইরেও বলছি সেটা তো বিস্তৃত, মানে বিস্তৃত মানে বিস্তৃত, ঠিক আছে। হ্যাঁ, আম, ফলে সেইটা তো ওই আর কি সব, ওই কালকেই তো আমি একটা ছোট ক্লিপ দেখছিলাম ফেসবুকে, আম, ওই বাংলা স্পেয়ারের যে সুমন চট্টোপাধ্যায়, সেই সুমন চট্টোপাধ্যায়ের ইয়ে করতে গিয়ে তো সে প্রেসিডেন্সি, সে ওই সিপিএম এর সেই সময়কার নেতাদের ইয়ে করে বলছিল যে অমুক তমুক। তো ওটা বলতে গিয়েছে, বলছে যে এ, অসীম ভট্টাচার্য কি ছিলেন, অসীম সরকার বোধহয়, টাইটেল ভুলে গেছি, যাই হোক, অর্থমন্ত্রী যে ছিল, ঠিক আছে, তার কথা বলে আর কার কার কথা বললো ঠিক মনেও নেই আমার, ঠিক আছে, যে ও তো প্রেসিডেন্সি আমার থেকে 2 বছরের বড় এরা, ঠিক আছে। তো এরা মানে বহু মানুষ প্রেসিডেন্সিতে পড়েছে না, ঠিক আছে, বহু মানুষের নামও প্রেসিডেন্সির দেওয়ালের বিভিন্ন জায়গায় লেখা আছে, মানে লিটারেলি লেখা আছে, ঠিক আছে। তো আম, ফলে যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আম, তাদের মধ্যে অত বড়ও নয় তারা, মানে প্রেসিডেন্সির নাম দেওয়ালে নাম লেখা আছে আরে এরকম বাবা, নয়। তাহলে এত এত কিছু বলতে যখন ব্যক্তি সম্পর্কে নামটাই বলবে। না, সেটা তুই জিজ্ঞেস করলি বলে, ঠিক আছে, না হলে এমন। কিন্তু দেয়ার, আমি এটুকুই বলতে চাইছি, বড় বলতে আমার তুলনায় অনেক বড়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে বোধ বয়সে এবং স্ট্যাটিউটে, আর 2 নম্বর হচ্ছে যে দে হ্যাভ ইন্ডিপেন্ডেন্ট আইডেন্টিটি এস্টাবলিশড উইদিন দ্য সোসাইটি, ঠিক আছে। তো সেই কারণেই তাদের আহ, নাম আলাদা করে বলা ঠিক নয়, যে যখন যে প্রসঙ্গটা তোলা হচ্ছে সেটা অনেক ব্যক্তিগত প্রসঙ্গ, এবং সেই প্রসঙ্গের কোনো সম্পর্কও নেই এটার সঙ্গে, আমি জাস্ট এইটা এস্টাবলিশ করার জন্য এই গল্পগুলো বললাম, যে বুঝতে পেরেছি। আমাকে একটা কনসাস চেষ্টা আমি করি এটা, এটা এস্টাবলিশ করার জন্য, যে আজকের প্রেসিডেন্সি বা আমি যে প্রেসিডেন্সিতে পড়েছি সেই প্রেসিডেন্সি মধ্যে গন্ডগোল গুলো খুব সিভিয়ার, এবং এইটা আমি যদি করতে না পারি এজ এ প্রেসিডেন্সি স্টুডেন্ট, ওর রিফ্লেক্টেড গ্লোরিটাকে যদি আমি আজকে অ্যাকসেপ্ট করে নিই,
তাহলে ওই গ্লোরির তলায় যে অন্ধকারগুলো আছে সেই অন্ধকারগুলো মেটানো যাবে না। এবং আমি প্রেসিডেন্সি স্টুডেন্ট হিসাবে প্রেসিডেন্সির গ্লোরিকে অগ্রাহ্য করছি, এটার মধ্যে দিয়ে যদি কারোর কাছে প্রতিপন্ন হয় যে তুমি তোমার ইনস্টিটিউটকে লেট ডাউন করছো, তাহলে আমি এর উল্টো প্রপোজিশনটা রাখছি। এই যে আমি অন্ধকারটা দেখানোর চেষ্টা করছি, কারণ আমি চাই ওই অন্ধকারটা সরে যাক। কারণ আমি চাই প্রেসিডেন্সি একটা ইনস্টিটিউট, এমন ইনস্টিটিউট হয়ে আসুক যে ইনস্টিটিউটকে আমি বলতে পারবো যে হ্যাঁ, ইনস্টিটিউটের ভেতরের মধ্যে রসদ আছে। তাতে যদি তার গ্লোরি কমেও যায়, ইট ডাজন্ট ম্যাটার। প্রেসিডেন্সি, আমি ছোটবেলায় আমার আমার প্রথমবার যখন প্রেসিডেন্সিকে দেখা, তখন সেই প্রেসিডেন্সির গেটটা ভাঙা, মানে প্রেসিডেন্সি কলেজ লেখা নীল রঙের বোর্ড ছিল। হ্যাঁ, তার টিন গুলো সাইডে দোমড়ানো মোচড়ানো, ঝড় একটা গাছ উঠে গেছে, গেটটা ছোট গেট। হ্যাঁ, তখন ওই পিঙ্ক পিঙ্ক কালারের প্রেসিডেন্সির বিল্ডিংটা ছিল, রেডিশ পিঙ্ক আর সাদা টাইপের কালারে। ঠিক আছে, এই হচ্ছে আমার প্রেসিডেন্সিকে প্রথম দেখা। তখন আমি ক্লাস এইটে পড়ি, কলেজ স্ট্রিটে বই কিনতে গেছি। এবং প্রেসিডেন্সি কলেজ আমরা সবাই ছোট থেকে পড়ে আসছি, জগদীশ চন্দ্র বসু থেকে শুরু করে এ ও সে সবাই প্রেসিডেন্সি স্টুডেন্ট। ঠিক আছে, তো ওইটা প্রথম দেখা। ওই প্রেসিডেন্সির গ্লোরি অ্যাকচুয়ালি গ্লোরি ছিল, তাকে দেখে অতটা ফ্ল্যামবয়েন্ট মনে হতো না। আজকে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিকে দেখে মনে হয় যে ওরে সাহস, কি একটা ব্যাপার, ঢেউ খেলানো একটা গেট। ঠিক আছে, তার সামনে 10টা সিকিউরিটি গার্ড বসে আছে। ঠিক আছে, মানে একদম নিশ্ছিদ্র প্রহরা। বাট ওই অন্ধকারটা দেখানোটাই হচ্ছে আমার সব থেকে বড় সার্ভিস, আমি যে কয় মাস প্রেসিডেন্সিতে পড়েছি সেইটুকুর প্রতি। যে এই ইনস্টিটিউটটাতে আমি পড়েছি কি পড়িনি ডাজন্ট ম্যাটার, এরকম একটা ইনস্টিটিউট থাকা দরকারি থাক। কিন্তু এরকম একটা ইনস্টিটিউট বলতে এরকম নয় যে ওই বিল্ডিংটা, ইনস্টিটিউট বলতে ইনস্টিটিউটের ওই প্রাণটা, সেই প্রাণটা চেঞ্জ হয়ে যাচ্ছে, হয়ে গেছে। ফলে ইট ইজ আ রেজিস্ট্যান্স। প্রেসিডেন্সির নিন্দে করাটা আসলে প্রেসিডেন্সিকে ভালো করার প্রতি একটা রেজিস্ট্যান্স, যে ভালো হোক, তার জন্য এই জায়গাটা অ্যাড্রেস করতে হবে। সহজ কাজটা করে তো লাভ নেই। আমি বুক বাজিয়ে বলে দিলাম এটা প্রেসিডেন্সি, তা আমি প্রেসিডেন্সিতে পড়েছি, অমুক ব্যাপার তমুক ব্যাপার, ওটা করে তো লাভ নেই। ঠিক আছে, ওই করে কি হয়? ঠিক আছে, এবং আরো খারাপ লাগে, প্রেসিডেন্সির উপর লেখা একটা বই আছে। আম, আমার খুব খারাপ লাগছে, যাই হোক বল। খারাপ পরে লাগছে কেন? বলছি, অন্য বিষয় বলছি, বল। এটা পড়া বলে হচ্ছে তারপর না বলছি। বলে? পড়ায় লেট হয়ে গেল বলে? মানে আমার মানে মনে মানে, হ্যাঁ সেটাই মানে, কিন্তু তুমি সিন অফ করে দিলে। না না, না, কিন্তু কথাগুলো আর কি। পড়িয়ে দিচ্ছি, আজকে আমি পড়িয়েই ছাড়বো। ঠিক আছে, না, পড়িয়েই ছাড়বে সেটা না। তোমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ না দাদা, কি হয়ে গেল? হ্যাঁ ঠিক আছে। একটা বই আছে হিন্দু কলেজ বলে, প্রসাদ সেনগুপ্তের বলেছিলে লেখা। বলেছিলে। হ্যাঁ, বলি। এই বইটা পড়লে আরো দুঃখ লাগে। ঠিক আছে, যে এই ব্যাপারগুলো ছিল, মানে এইখান থেকে এইখানে। হুম, তো যাকগে, প্রেসিডেন্সির গল্প, বা ইট ইজ নট অ্যাবাউট প্রেসিডেন্সি, ইট ইজ অ্যাবাউট ইনস্টিটিউশন যার পেছনে 200 বছরের লেগাসি আছে। এবং মোটামুটি বাঙালি যে ডায়াসপোরা, তার একটা বড় অংশকে কন্ট্রিবিউট করছে এই 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 ইনস্টিটিউট। ভারতবর্ষের কত, ভারতবর্ষের রেসপেক্টে দেখলে পরে ভারতবর্ষের আইডেন্টিটি থেকে পাওয়া প্রায় আম, 3টে নোবেলের পিছনে এর ইয়ে আছে। তার মধ্যে ভারতীয় আইডেন্টিটিতে পাওয়া যদি ভাবি, তাহলে 2টো নোবেল। মানে রবীন্দ্রনাথও কিছুদিন প্রেসিডেন্সিতে পড়েছিল, 1 দিন বা 2 দিন। ঠিক আছে, হ্যাঁ, এটা আমি একটা অ্যালমনি অ্যাসোসিয়েশনের ইয়েতে শুনেছিলাম। তো সেই হিসাবে রবীন্দ্রনাথ এবং অমর্ত্য সেন। ঠিক আছে, তো যাই হোক, মেন ব্যাপারটা হচ্ছে যে সেইখানে দাঁড়িয়ে ওর ওর ওকে সামনে রেখে বলা, কিন্তু আহ, আমি চাই যে পশ্চিমবঙ্গের প্রতিটা জেলায় একটা করে যাদবপুর বা প্রেসিডেন্সি থাকুক। মানে অ্যাটলিস্ট আজকের যে যাদবপুর প্রেসিডেন্সি, হ্যাঁ, সেই রকম ইনফ্রাস্ট্রাকচার ওয়ালা কলেজ হলো, ওটা চলে যাবে। ঠিক আছে, ততক্ষণে এই যাদবপুর প্রেসিডেন্সি ভালো হোক, ওরাও ভালো হবে। ঠিক আছে, কিন্তু এইটা আমার কাছে খুব আনএক্সপেক্টেবল, সরি কি বলে, একসেপ্টেড। অ্যাকসেপ্টেবল। হ্যাঁ, আনঅ্যাকসেপ্টেবল যে যে ছেলেটা মাধ্যমিকে প্রথম হচ্ছে, দ্বিতীয় হচ্ছে, উচ্চ মাধ্যমিকে এরকম প্রথম 10-এ থাকছে, পূর্ব মেদিনীপুর থেকে কি বাঁকুড়া থেকে, তাকে এসে সুরেন্দ্রনাথ কলেজে এসে তাকে অ্যাডমিশন নিতে হচ্ছে
কেমিস্ট্রি অনার্স, ফিজিক্স অনার্স, কি হোয়াট এভার অনার্সে, ঠিক আছে? এটা আমার কাছে কমপ্লিটলি আনঅ্যাকসেপ্টেবল, ঠিক আছে? এটা এটা হতে পারে না। হ্যাঁ, সে প্রেসিডেন্সিতেও চান্স পাচ্ছে না, কারণ ওইটা মানে হয়তো তার কাছে ইনফরমেশনই থাকছে না, ঠিক আছে? মানে আমি তো বলছি যে আমি তো বিএসসি তে প্রেসিডেন্সিতে যে আমি অ্যাপ্লাই করিনি, প্রেসিডেন্সি যাদবপুর কোথাও অ্যাপ্লাই করিনি, কারণ ওইটা অ্যাপ্লাই করার জন্য যে নলেজটা থাকতে হয় যে এটা অ্যাপ্লাই করা যায়, সেই নলেজটাই আমার মতো ব্যাকগ্রাউন্ড থেকে আসা একটা লোকের থাকবে না। এবার আমি কলকাতা থেকে 16 কিলোমিটার দূরে থাকি। হ্যাঁ, কিন্তু যে ছেলেটা আমি এরকম আমার আমার সাথে বন্ধুত্ব হয়েছে পরবর্তীকালে, তারা হয়তো গোটা পশ্চিমবঙ্গের মধ্যে 100তে র্যাঙ্ক করেছিল উচ্চ মাধ্যমিকে। হুম, কি কোন একটা জেলায় সে দ্বিতীয় হয়েছে, তৃতীয় হয়েছে, সে সুরেন্দ্রনাথ কলেজ কিংবা বঙ্গবাসী কলেজ এই সব জায়গায় সে গিয়ে ইয়ে পড়ছে, তাকে অনার্স পড়তে আসতে হচ্ছে। মানে এখানে দুটো জিনিস লক্ষ্য করা, একটা হচ্ছে যে তাকে তার বাড়ি থেকে সরে আসতে হচ্ছে, এখানে হোস্টেল প্যাথেটিক কন্ডিশন, ঠিক আছে? সবার বাবার অত পয়সা থাকে না যে একটা নিজের পেইং গেস্ট লাগবে, হোস্টেলে থেকে ইয়ে করে সবকিছু করে তাকে আম, পড়াশোনা ম্যানেজ করতে হচ্ছে। এবং তার থেকে বড় কথা হচ্ছে যে সে তো উচ্চ মাধ্যমিক স্তরে এই রাজ্যের সব থেকে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট গুলোর মধ্যে একটা ছিল, আমি যদি নাম্বার ইজ ইকুয়াল টু ব্রিলিয়ান্স ধরেও নিই এই মুহূর্তে, তাহলে আজকের বঙ্গবাসী কলেজ তো কলকাতার প্রথম সারির কলেজ নয়। তাহলে বঙ্গবাসী কলেজ, সেই ছেলেটা গ্রাম থেকে সে গ্রামে থাকে বলে বা কলকাতা থেকে অনেক দূরে থাকে বলে তাকে এসে তার জন্য জুটছে বঙ্গবাসী, সুরেন্দ্রনাথ ডে বা নাইট, মনীন্দ্র কলেজ, এইগুলো। এই কলেজগুলোকে খারাপ বলছি না, এই কলেজগুলো একসময় ভালো ছিল, এখন তো খারাপ অবশ্যই, ঠিক আছে? সেটা এখন প্রেসিডেন্সিও খারাপ, কিন্তু সমস্যাটা ওইখানে। এটা এটা হতে পারে না। আচ্ছা, প্রতি জেলায় না হোক, প্রতি দুটো জেলা তিনটে জেলাকে ক্লাম্প করে একটা কেন ওরকম ইনস্টিটিউট থাকবেন? কেন একটা যাদবপুর থাকবে না বাঁকুড়ার আশেপাশে, যেখানে ওই বাঁকুড়ার আশেপাশের জেলার ছেলে মেয়েগুলো এসে পড়তে পারবে? কেন এটা থাকবে না? পূর্ব মেদিনীপুরের ফার্স্ট হওয়া ছেলেটা কলকাতায় এসে পড়বে, মানে বাই চয়েস নয়, বাই কম্পালশন। মানে তার মনে হলো আমি যাদবপুরে পড়তে চাই, সেটা আলাদা কথা, ঠিক আছে? এবার এই মনে হওয়াটার পেছনেও একটা পলিটিক্স আছে, কেন মনে হবে? তার হুম। কাছে যদি একটা ইনস্টিটিউট থাকে, সে তখন ওইটা বলবে যে আমি কেন যাদবপুরে পড়তে যাবো, আমি বাঁকুড়ার এখানে যে ইউনিভার্সিটিটা আছে এই ইউনিভার্সিটিতে পড়বো, এবং আমি আমার পরিশ্রম, মেধা, যেটুকু যা আছে সেইটা দিয়ে এই ইউনিভার্সিটিকে কন্ট্রিবিউট করব, যাতে 10 বছর পর যখন আমি এর এক স্টুডেন্ট হব, তখন এই ইনস্টিটিউটটা যাদবপুর থেকে এগিয়ে যায়। সে এই অভিমানের জায়গায় পৌঁছাবে। সেইটাতে না পৌঁছে সে ভাবছে যে আমি যাদবপুরে পড়বো, তাহলে আমার খানিকটা ভালো শিক্ষা হতে পারে বা হোয়াট এভার হতে পারে, ঠিক আছে? এতে ঝামেলা আছে। যাক, আমরা এটা পড়ি তো। হ্যাঁ, যদি এরকম একটা মলিকুল দেয়, যে কিন্তু মলিকুলটার একটা কথা, ক্ষেত্রে, হ্যাঁ, আহ, উম, 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 একটা আ- কথা বলে এতক্ষণ ভাবলে হবে না। হ্যাঁ, আমাকে তো 20 মিনিটের মধ্যে যেতে হবে, ঠিক আছে? আচ্ছা। কারণ কারণ আমাকে আজকে যেতে হবে 10:30। এবার কেসটা হচ্ছে, কিন্তু আমি আজ আরেকটু পড়তে চাইছি, তাহলে হুম, সেটা কি সম্ভব? তাহলে পরে পড়তে হবে, মানে 10:30 অব্দি পড়ে তারপরে আবার ওখানে হ্যাঁ, আধ ঘন্টা কিন্তু করতে হবে। আহ, কিন্তু সেটা একটু আগে আগে করা যায় কি? মানে তোমার খাওয়াটা কি আরেকটু আগে করাটা যায়? একটু আগে বলতে? মানে তুমি 11টার সময় খেতে যেতে পারো, 11:30টার মধ্যে শুরু করতে পারি? হ্যাঁ, 11:30টায় শুরু করা যেতে পারে, ঠিক আছে। আচ্ছা। ঠিক আছে, তো হুম ওইখানে হুম 11:30 থেকে কটা অব্দি পড়বে? আধ ঘন্টা তো পড়েছি মনে হয়। আধ ঘন্টা পড়ছি। আহ আমাদের আজকে 2 ঘন্টা পর কথা ছিল। হুম, ঠিক আছে, তাহলে এখন ধর সব মিলিয়ে ঠিক আধ আছে, ঘন্টা ওখানে তাহলে পড়লো। 11:30 থেকে হ্যাঁ 12:30 অব্দি পড়বো, ঠিক আছে। হুম, হ্যাঁ হ্যাঁ। যাই হোক, এবার যে তাড়াতাড়ি এখানে পড়ি। যেটা ব্যাপার যে যেটা ডেরিভেটিভ তৈরি করার ক্ষেত্রে যেটা করা হয় সেটা হচ্ছে যে এরকম একটা মলিকুল দেওয়া হলো, সেই মলিকুলটা ধরতে যায় জেড একটা সাবস্টিটিউট আছে কিছু একটা, তো আমি পেয়ে গেলাম যে প্রাইমারি অ্যামিন আছে, পেলাম, কোনো এক ভাবে পেলাম, ঠিক আছে। এবার যেটা ব্যাপার সেটা হচ্ছে যে কিন্তু এই মলিকুলটা কি, সেই মলিকুলটা বলতে হবে আমাকে। হুম, তো সেটা আমি কি করে বলবো? সেটা বলার একটা রাস্তা হচ্ছে যে এর ডেরিভেটিভ প্রিপারেশন করা। ডেরিভেটিভ প্রিপারেশন করা মানে কি, মানে হচ্ছে যে ডেরিভেটিভ ব্যাপারটা এখন আমরা জানি, অর্গানিক কেমিস্ট্রিতে ডেরিভেটিভ বলতে কি বোঝানো হয়, তাই তো? সেটা হুম হচ্ছে যে সাম মলিকুল ডিরাইভ ফ্রম ইট, ঠিক আছে? তো ডেরিভেটিভ তৈরি করার ক্ষেত্রে যেটা
ইয়ে করা হয়, এমন একটা রিয়াকশনই চুজ করা হয় যে রিয়াকশনটা করা সহজ। কারণ তোর এখানে তো কোনো নতুন মলিকুল বানানোর উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে যে আমি একটা মলিকুল বানাতে চাই যেটা, এবং এমন ডেরিভেটিভ বানানো যেটাকে যার যার মেল্টিং পয়েন্ট মাপা যায়। কারণ এমন একটা ডেরিভেটিভ বানালাম যেটা লিকুইড, বয়লিং পয়েন্ট মাপতে হবে, ফলে লিকুইড জিনিসকে সেপারেট করা রিয়াকশন মিক্সার থেকে ঝামেলা। ফলে এইসব উপর বেস করে কাকে কোনটা ডেরিভেটিভ বানাবো সেটা সেটা ঠাহর করা হয়। সবচেয়ে ভালো যদি সলিড হবে এরকম বানানো যায়, এবং যে সলিডকে রিয়াকশন মিক্সার থেকে সহজে সেপারেট করা যাবে এবং ওয়েল ক্রিস্টালাইন ফর্মে পাবো, তাহলে আমি মেল্টিং পয়েন্টটা সবচেয়ে অ্যাকুরেটলি চেক করতে পারবো। এবার কি করা হয়, এবার বেসিক্যালি যে তোর এটা না হলো, এবার এর অ্যারোমেটিক অ্যামিন আছে, তাহলে অ্যারোমেটিক অ্যামিনের সাথে এই যে রিয়াকশনটা আমরা পড়লাম এরই একটা ব্যাপার যে বেনজয়েল ক্লোরাইড, ঠিক আছে, বেনজয়েল ক্লোরাইড, ঠিক আছে, মানে হচ্ছে এইটা, এই অ্যাসিড ক্লোরাইডটা, ঠিক আছে, এই বেনজয়েল ক্লোরাইড দিয়ে এর সঙ্গে রিয়াকশন করানো হয়। হ্যাঁ, বেনজয়েল ক্লোরাইডের ভীষণ ঝাঁঝালো বাজে গন্ধ, ঠিক আছে, সে খুব ভালো করে ম্যানেজ করতে হয়, এবং সেই গন্ধটাকেই আমরা রিয়াকশনটা কমপ্লিট হয়েছে কি হয়নি এটা আমরা বুঝি ওইভাবে যে গন্ধটা চলে গেছে কি যায়নি, ঠিক আছে। তো চোখ দিয়ে জল বেরিয়ে যাবে বেনজয়েল ক্লোরাইড দিয়ে কাজ করার সময়, ঠিক আছে। তো বেনজয়েল ক্লোরাইড দিয়ে এটাকে ট্রিট করলে পরে করেসপন্ডিং এই যে ইয়েটা তৈরি হলো, কোথায় গেল, একটা অ্যামাইড তৈরি হবে যেটা, ঠিক আছে, সেটা তৈরি হয়। হ্যাঁ, এবং সেই অ্যামাইডটাকে তার মেল্টিং পয়েন্ট আমরা চেক করতে পারি ইত্যাদি, ঠিক আছে। এবার এই ডেরিভেটিভটা করা হয় কেন, কারণ হচ্ছে যে প্রাইমারি আমি পেয়ে গেছি, মানে এই জেড গ্রুপটা আমি জানি না, তো আমি যে ডেরিভেটিভ তৈরি করলাম, হ্যাঁ, এবার ডেরিভেটিভ তৈরি করার সঙ্গে সঙ্গে আমি করেসপন্ডিং বেনজয়েল ক্লোরাইড, এই মানে এই বেনজয়েল ক্লোরাইড না, এই বেনজয়েল ক্লোরাইড করলে যে অ্যামাইডটা হবে আর কি, ঠিক আছে, মানে সামথিং লাইক দিস, জেড এন, এটা হবে, ঠিক আছে। তো আমি এই যে এই ধরনের যে জিনিস আছে, ঠিক আছে, এই ধরনের ফাংশনালিটি যে লিটারেচার ভ্যালু আছে যেখানে মেল্টিং পয়েন্ট গুলো দেওয়া আছে, ঠিক আছে, হ্যাঁ, সেখানে আমি যাব, হুম, সেখানে গিয়ে আমরা দেখবো, মানে এই ফাংশনালিটিটার নাম হচ্ছে অ্যানিলাইট, ঠিক আছে। তো অ্যানিলাইডে যাব, অ্যানিলাইডের ডেটা দেখবো, বিভিন্ন অ্যানিলাইডের ইয়েতে, সেখানে আমরা দেখবো যে আমার যে ডেরিভেটিভটা আমি বানিয়েছি তার যে মেল্টিং পয়েন্টটা পেয়েছি সেটা কার সঙ্গে ম্যাচ করছে, ঠিক আছে। এবার সেখানে আবার ধর দুটো পেলাম, ধর আমার এটা লেটসে মেল্টিং পয়েন্ট এসছে 102 ডিগ্রি সেলসিয়াস। এবার আমি দেখছি যে দুখানা অ্যানিলাইড আছে যেটার কাছাকাছি, একটা ধর 100 ডিগ্রি সেলসিয়াস, আরেকটা ধর 3 ডিগ্রি সেলসিয়াস, হ্যাঁ, এরকম আছে। তখন আমি কি করব, তখন আমি আরেকটা নতুন ডেরিভেটিভ বানাবো। মানে এরকম ভেবে রাখতে হতো যে অ্যামিনের কটা ডেরিভেটিভ বানানো, কি কি ডেরিভেটিভ বানানো যায়, তাহলে প্রথমটা বেনজয়েল ডেরিভেটিভ বানালাম, অন্যটা আরেকটা কোন ডেরিভেটিভ বানাবো, বানিয়ে তখন ওর যে ফাংশনাল গ্রুপটা হবে সেই ফাংশনাল গ্রুপের ডেটা চেক করতে যাবো, দেখবো যে সেইটা কার সঙ্গে ম্যাচ করছে, এই করে আমরা ক্রস চেক করে আমরা বুঝে যাব যে এইটা কি ছিল, ঠিক আছে। তো এইটাকেই ওই ডেরিভেটিভ ফর্মেশন ইত্যাদি বলা হয়, তার ক্ষেত্রে এই রিয়াকশনটা খুব গুরুত্বপূর্ণ। আহ, যাই হোক, তারপরে হচ্ছে আম, এই বললাম যে অ্যাসিড ক্লোরাইডের সাথে নর্মাল একটা অ্যালিফেটিক অ্যাসিড ক্লোরাইডের সাথেও হতে পারে, এবং তোর অ্যারোমেটিক। অ্যারোমেটিক অ্যাসিড ক্লোরাইডের সাথেও হতে পারে, বেনজয়েল ক্লোরাইড রিয়াকশন বললাম, ঠিক আছে, বেসিক কন্ডিশনে করা হয়, করলে এটা পাওয়া যাবে, ঠিক আছে। আচ্ছা, এইখানে কন্ডিশনটা বলা হয়নি, ইট ইজ বেসিক কন্ডিশন, ঠিক আছে। হুম, বেসিক কন্ডিশন হতেই হবে, তার সিম্পল কারণটা হচ্ছে যে যদি বেসিক কন্ডিশন না হয় তাহলে এই লোন পেয়ারটাই এক্সিস্ট করবে না, সেক্ষেত্রে নিউক্লিওফিলিক অ্যাটাক করা চাপের হয়ে যাবে। হ্যাঁ, তারপরে আছে হচ্ছে রিয়াকশন উইথ বেনজিল সালফোনিল ক্লোরাইড উইথ টলুইন সালফোনিল ক্লোরাইড, এগুলো বাদ দে, এগুলো এমন কিছু নয়। রিয়াকশন উইথ নাইট্রাস অ্যাসিড, হ্যাঁ, অ্যামিনের সাথে যদি নাইট্রাস অ্যাসিডের রিয়াকশন করা হয় আর কি, ঠিক আছে। নাইট্রাস অ্যাসিড মানে জানিস? মানে বলতে এই যে যে নোটু ওই পড়েছি, ছিল আগে। আচ্ছা, হ্যাঁ, নাইট্রাস অ্যাসিড, ঠিক আছে, C2, এটা কত নম্বর হলো, এটা, অ্যান্টাসিডটা অ্যামিনের ইয়েতে ছিল, অ্যামিনের ওই আগে যেটা পড়িয়েছে ওখানে। হ্যাঁ, ওখানে একটা রিয়াকশন আছে, ঠিক আছে।
সেটা হচ্ছে যে নাইট্রাস অ্যাসিডের সাথে, নাইট্রাস অ্যাসিড হচ্ছে HNO2, ঠিক আছে, হ্যাঁ। HNO2, ঠিক আছে। হ্যাঁ, এ হুম, ভীষণই আনস্টেবল একটা অ্যাসিড। হ্যাঁ, তো তুই এই HNO2 কে দোকান থেকে কিনে এনে রিয়াকশন করার রিস্ক নিতে পারবি, মানে পারবি না, ঝামেলা। ফলে হচ্ছে যেটা করা হয় যে ইন সিটু তৈরি করে নেওয়া হয়, ঠিক আছে। হুম, কি করে তৈরি করা হয়? সোডিয়াম নাইট্রাইট অর্থাৎ NaNO2 প্লাস HCl, এটা দিয়ে ইন সিটু তৈরি করে নেওয়া হয়, ইন সিটু। হুম, ইন সিটু তৈরি করা হয় অ্যামিনের সাথে। এবং এই যে রিয়েজেন্টটা NaNO2 HCl, এটা আমি আরো এক জায়গায়, মানে আরো অনেক অনেক জায়গায় দেখবো। এই রিয়েজেন্টটা বেসিক্যালি যেটা করে, ঠিক আছে, সেটা হচ্ছে সাম সর্ট অফ ডায়াজোটাইজেশন। হ্যাঁ। হুম, আচ্ছা। বেসিক্যালি সে একটা ডায়াজোটাইজেশন করে, বা ডায়াজোটাইজেশন ব্যাপারটা কি সেটা আমরা ডায়াজোনিয়াম সল্টে দেখবো, ফলে এখানে দেখার দরকার নেই। শুধু একটা N ট্রিপল বন্ড এরকম একটা ব্যাপার জিনিস তৈরি করে, ঠিক আছে। তাহলে আমি ধর CH3CH2NH2 এরকম একটা মলিকুলের সাথে যদি এই NaNO2 HCl দিই, ঠিক আছে, NaNO2 HCl দিই, ঠিক আছে, যেটা হবে সেটা হচ্ছে যে এই NaNO2 HCl থেকে NaNO2 NaNO2 HCl থেকে বেসিক্যালি আমাদের একটা NO+ তৈরি হবে, ঠিক আছে। মানে HNO2 তৈরি হবে, সেই HNO2 ভেঙে যাবে, ভেঙে গিয়ে NO+ তৈরি করবে, ঠিক আছে। এই NO+ দেখ, খেয়াল করে দেখ, এখানে মাথায় লোন পেয়ার আছে, তাহলে এখানে গিয়ে NO+ এর কেটে ডোনেট করবে। তারপর সিরিজ অফ মানে ভাঙাচোরার মধ্যে দিয়ে গিয়ে আলটিমেটলি এটা একটা করেসপন্ডিং সামথিং লাইক N ট্রিপল বন্ড, মানে CH3CH2 N ট্রিপল বন্ডেড এরকম একটা জায়গায় গিয়ে দাঁড়াবে। মানে এটা জানি যে এটা এটা হয়ে গেলে পরেই এটা হচ্ছে আমাদের একটা বেটার লিভিং গ্রুপে কনভার্ট হয়ে গেল, তাই না? হুম, এবার মিডিয়ামে যদি অ্যাকোয়াস মিডিয়ামে রিয়াকশন করি, তাহলে দেয়ার ইজ এ পসিবিলিটি যে ও গিয়ে করেসপন্ডিং এই লিভিং গ্রুপটাকে, যেহেতু এটা অ্যালিফেটিক সেন্টার আছে, তখন এখানে নিউক্লিওফিলিক অ্যাটাক হতে পারে। তখন একটা জল গিয়ে অ্যাটাক করলো, জল গিয়ে অ্যাটাক করলো, বেটার লিভিং গ্রুপটা বেরিয়ে গেল, ফলে আলটিমেটলি এটা একটা করেসপন্ডিং অ্যালকোহল তৈরি হবে, ঠিক আছে, হলো। হুম। এটাই এখানে জাস্ট রিয়াকশনটা বলছি, এইটা নিয়ে বিস্তারিত কথা বলতে হবে যেহেতু এই ফাংশনটিটা আমাদের আছে, ঠিক আছে। ছোটই কথা হবে কিন্তু বিস্তারিত বলতে হবে। সেটা হচ্ছে যে এটাই যদি একটা অ্যারোমেটিক অ্যামিন দিয়ে আমরা কাজটা করতে চাই, তাহলে এই সেম রিয়াকশন NaNO2 প্লাস HCl, হুম, এটা দিয়ে যদি করি, তাহলে এখান থেকে করেসপন্ডিং NO+ তৈরি হবে। এসব হয়ে টয়ে আলটিমেটলি এখানে এই জায়গায় দাঁড়াবে Ar N ট্রিপল বন্ড N প্লাস, আর এই প্লাসটাকে ইয়ে করার জন্য একটা Cl- বা কোন একটা, যেহেতু এখানে Cl- আছে তাই Cl-, এইটাকে বলা হয় বেনজিন ডায়াজোনিয়াম সল্ট। এটা আমরা আগেও দেখেছি, হুম। হুম। ডায়াজোনিয়াম সল্ট। এটা সিনথেটিক্যালি খুব ইম্পর্টেন্ট, কারণ এটা থেকে আমরা অনেক জায়গায় যেতে পারি। তার সোল জায়গাটা ওইটাই যে তুই অ্যারোমেটিক নিউক্লিয়াসের পাশে একটা ভীষণ ভালো লিভিং গ্রুপ পেয়ে বসে আছিস, ফলে তুই অ্যারোমেটিক নিউক্লিয়াসকে যা খুশি দিয়ে প্রতিস্থাপিত করার একটা জায়গায় পৌঁছতে পারিস। মানে বেনজিন ডায়াজোনিয়াম সল্ট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ইন্টারমিডিয়েট, যে থেকে অনেক কিছু পাওয়া যায়, তার পাওয়া যেতে পারে সহজে ডিফারেন্ট ডিফারেন্ট রিয়েকশন। তার সোল প্রপোজিশনটা ওখানেই আছে যে তুমি অ্যারোমেটিক নিউক্লিয়াসের সাথে একটা ভেরি গুড লিভিং গ্রুপ বানিয়ে দিয়েছো, যেটা ওয়ান অফ দ্য স্টেবল মলিকুল, কিন্তু ও একটা আয়নিক ফর্মে বাইন্ডেড হয়ে যাচ্ছে, ফলে ওকে একটু পোক করলেও বেরিয়ে যাবে। এখন এই যে পোক করলে বেরিয়ে যাবে, তার ডিফারেন্ট রাস্তা আছে, কিন্তু এর আউটকামটা এটাই যে আমরা জানি অ্যারোমেটিক নিউক্লিয়াসে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন হয়, এবং ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন করা একটু চাপের। কেন? কারণ ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনে একটা সিগমা কমপ্লেক্স তৈরি হয়, যেটা অ্যারোমেটিসিটিটাকে ব্রেক করে তৈরি হয়, ঠিক আছে। হুম। এই অ্যারোমেটিসিটি ব্রেক করাটা থার্মোডিনামিক্যালি যথেষ্ট কস্ট পেইং, কারণ তোকে তো ইনিশিয়ালি এনার্জি দিয়ে ওটাকে তুলতে হবে। হুম। কিন্তু এই বেনজিন ডায়াজোনিয়াম সল্ট তৈরি হলে ওই যে N2 গ্রুপটা, যেটা একটা বেটার লিভিং গ্রুপ, যেটা ছেড়ে যাওয়ার জন্য বেরিয়ে আছে, এইটা এত থার্মোডিনামিক্যালি ফেভারেবল ওইদিকে,
হ্যাঁ, এবং খেয়াল করে দেখ এটার যে প্রোডাক্টটা তৈরি হবে সেটা নাইট্রোজেন গ্যাস, ফলে এনট্রপিটাও ওখানে কন্ট্রিবিউট করছে। ওভারঅল ডেল্টা জিটা ভীষণ ফেভারেবল, ঠিক আছে। ডেল্টা জিটা ওইদিকে ভীষণ ফেভারেবল বলে অ্যারোমেটিক নিউক্লিয়াস এই N2+ করার পর তুই N2+ থেকে সরিয়ে ওখানে কিছু একটা ঢোকানোটা অপেক্ষাকৃত সহজ হয় করেসপন্ডিং অন্য রিয়াকশন করার থেকে। ফলে এই যে বেনজিন ডায়াজোনিয়াম সল্ট, এইটা থেকে আমরা প্রচুর দিকে যেতে পারি, সেই একটা তারার মতো ব্যাপার করে দেখাবো ওখানে, হ্যাঁ, বইয়ে লেখা ঠিক আছে, আছে। আমি দেখেছি। হ্যাঁ, তো সেটা আমরা এর আগেও পড়েছি দুবার, ঠিক আছে। তো যাই হোক, সেটা আপাতত এখানে মানে এটা এখানেই থামি, এই জিনিসটা শুধু ডিফারেন্সটা এখানেই, যে খেয়াল করে দেখ এখানে এটা এলিফেটিক নিউক্লিয়াস হওয়ার জন্য এই অ্যাকোয়াস মিডিয়ামে জলটা যত সহজে ব্যাক সাইডে অ্যাটাক করে ওটাকে খুলে বের করে দিতে পেরেছে, বা বা যদি করেসপন্ডিং N2টা বেরিয়ে যাওয়ার পর করেসপন্ডিং কার্বোক্যাটায়নটা স্টেবিলিটি পায়, তাহলে সেই কার্বোক্যাটায়ন তারপরে গিয়ে মানে SN1 বা SN2 করা এইখানে অনেক সহজ ছিল। কিন্তু এই অ্যারোমেটিক নিউক্লিয়াস এখানে SN1 বা SN2 করা কিন্তু অত সহজ ব্যাপার নয়। ওই জন্যই বেনজিন ডায়াজোনিয়াম সল্টকে তুই ঠান্ডা করে রিয়াকশনটা করলে, ঠিকঠাক করলে পরে কন্ট্রোল কন্ডিশনে তুই হাতে পেতে পারিস। হুম, কিন্তু এই করেসপন্ডিং অ্যালিফেটিক অ্যানালগটা যেটা, তার যে ডায়াজোনিয়াম সল্টটা হবে সেটা মোস্টলি হাতে পাওয়া যায় না, ওটা ওই জল দিয়ে অ্যাটাক করে অ্যালকোহল হয়ে যায়, ঠিক আছে। ওই জন্য অ্যালিফেটিকের HNO2 দিয়ে রিয়াকশন করলে, HNO2 দিয়ে রিয়াকশন নয়, NaNO2 HCl দিয়ে যদি অ্যালিফেটিক সিস্টেমে রিয়াকশন করি, মোস্টলি ওটা অ্যালকোহলের দিকে চলে যাবে, মানে মোস্টলি কেন অ্যালকোহলের দিকেই যাবে। কিন্তু অ্যারোমেটিক নিউক্লিয়াস ওটা ডায়াজোনিয়াম সল্ট দেবে, যে ডায়াজোনিয়াম সল্ট সম্পর্কে আমরা পরবর্তীতে কথা বলছি, ঠিক আছে। হুম, হুম। রিয়াকশন উইথ কার্বন ডাই সালফাইড আছে, একই ধরনের রিয়াকশন, মানে তুই দেখবি বেসিক্যালি কার্বন C ডবল বন্ডেড S ওই সেন্টারে গিয়ে অ্যাটাক করছে আর কি আলটিমেটলি, ফলে ওই অ্যামাইড টাইপেরই একটা জিনিস তৈরি হবে। হুম, এরপরে যেটা ইম্পর্টেন্ট রিয়াকশন সেটা হচ্ছে কার্বিলামিন সিনথেসিস, ঠিক আছে। কার্বিলামিন সিনথেসিস বা রিয়াকশন হোয়াট এভার, এটাই এই মুহূর্তে লাস্ট রিয়াকশন করছি, তারপরে আমরা পরের এপিসোডে দেখবো, ঠিক আছে। সেটা হচ্ছে যে প্রাইমারি অ্যামিন গুলোর একটা মানে স্পেশাল রিয়াকশন হচ্ছে এই কার্বিলামিন রিয়াকশন, বা কার্বিলামিন টেস্টও বলা যায়। অর্থাৎ এটা দিয়ে আমরা প্রাইমারি অ্যামিনকে ঠাহর করতে পারি, ঠিক আছে। সেটা হচ্ছে যে প্রাইমারি অ্যামিন গুলোকে হালকা যদি আমি, দাঁড়াও, 1 মিনিট। হ্যাঁ, হালকা দাঁড়াও, 1 মিনিট। তখন লাগবে রে এটা শেষ করতে? এই তো লাস্ট রিয়াকশন করছি, কি বলবো না বলবো না? বলো। হ্যাঁ, তো বেসিক্যালি বেসিক কন্ডিশনে ক্লোরোফর্মের সাথে এটা একটা রিয়াকশন করে। বেসিক কন্ডিশনে ক্লোরোফর্ম কি করে, কি তৈরি করে মনে আছে? বেশিক্ষণ সময় দেবো না, 30 সেকেন্ড দিতে পারি। বেসিক কন্ডিশনে ক্লোরোফর্ম কি তৈরি করবে? হ্যাঁ, মানে CH Cl3 অ্যালকোহল। KOH, এটা। হুম, অ্যালকোহল। না, না, এটা একটা কি বলে, কার্বিন তৈরি করে, ঠিক আছে। ও আচ্ছা, হুম, আচ্ছা। ডাইক্লোরোকার্বিন। সেটা এক সময় দেখিয়েছিলাম রিয়াকশন, এখন আর কার্বিন কি করে তৈরি হচ্ছে হ্যাঁ, হ্যাঁ, ঠিক দেখে আছে। লাভ নেই। মানে ইনিশিয়াল স্টেপটা বলে দিতে পারি যে এখানে 3টে Cl থাকার জন্য এই প্রোটনটা হাইলি অ্যাসিডিক, এই প্রোটনটা বেরিয়ে গেলে C-Cl3 হবে, যেটা, এবং তুই একটা স্ট্রং বেস দিয়েছিস, বেস দিলে পরে এটা এই প্রোটনটাকে অ্যাবস্ট্রাক্ট করবে, তার মানে CCl3- তৈরি হবে, তারপরে কতগুলো সিরিজ অফ ভাঙাচোরার মধ্যে দিয়ে গিয়ে আলটিমেটলি একটা কার্বিন তৈরি হবে। কার্বিন একটা স্পেশাল টাইপ অফ রিঅ্যাক্টিভ ইন্টারমিডিয়েট বলেছিলাম। তার মানে বেসিক কন্ডিশনে ক্লোরোফর্ম দিয়ে ট্রিট করলে পরে ডাইক্লোরোকার্বিন তৈরি হয়, এবং বলেছিলাম যে যদিও দেখে মনে হচ্ছে এটা লোন পেয়ারের মতো, এটা একটা লোন পেয়ার নয়। কার্বিন দু টাইপের হয়, সিংলেট অ্যান্ড ট্রিপলেট, এবং কার্বিন একটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট সেন্টার, ঠিক আছে। তার মানে ওটা একটা ইলেকট্রোফাইলের মতো কাজ করবে। আর অ্যামিনের কাছে আছে ইলেকট্রন, তাই তো, আছে না নেই? আচ্ছা, আচ্ছা। আর NH2 লোন পেয়ার। তাহলে এখন এর সঙ্গে যে কার্বিন আছে ClCl, এখানে এইটা এখানে গিয়ে ডোনেটেড হবে, দেন এগেইন কতগুলো সিরিজ ClTl বেরিয়ে টেরিয়ে গিয়ে আলটিমেটলি এটা একটা করেসপন্ডিং আইসোসায়ানাইড তৈরি করবে, ঠিক আছে। দেখবি নোটে এই রিয়াকশনটা লেখা আছে, আমি আর কমপ্লিট রিয়াকশনটা লিখলাম না। R প্লাস, মানে কমপ্লিট রিয়াকশনটা বলতে এই
নোটে দেখবি লেখা আছে যে বুঝতে আর এন পেরেছি এইচ টু বুঝতে প্লাস পেরেছি হিট সিল্ক অ্যান্ড ব্লা ব্লা ব্লা, হুম, হিট দিলে পরে আলটিমেটলি আইসোসায়ানাইড তৈরি করবে এটা। ঠিক আছে? হ্যাঁ, এই যে আইসোসায়ানাইডটা তৈরি হলে এই আইসোসায়ানাইড গুলো খুবই ভীষণ বাজে দুর্গন্ধযুক্ত হয়। ঠিক আছে? মানে বাজে দুর্গন্ধ বলার কোনো মান নেই, হুম, দুর্গন্ধযুক্ত হয়। ঠিক আছে? হুম, পানজেন্ট স্মেল। হ্যাঁ, তো ফলে তুই এটা থেকে ডিটেক্টেবল, ইজিলি ডিটেক্টেবল, বলেছিলাম যে কোয়ালিটেটিভ টেস্ট সেগুলোকেই ধরা হয় যেগুলোর আইদার খুব ভিভিড কালার চেঞ্জ দেখতে পাবো, অথবা হুম, প্রেসিপিটেট পড়ে যাচ্ছে বা পড়ছে না এরকম দেখতে পাবো, বা স্মেল যদি এরকম কোনো ভালো স্ট্রাইকিং স্মেল পাই তাহলে সেটাও একটা গুরুত্বপূর্ণ ইন্ডিকেশন। হুম, এবং তার সঙ্গে যেটা ব্যাপার যে কার্বিল অ্যামিন গুলো, অনলি প্রাইমারি অ্যামিন গুলো এই টেস্টে, কার্বিল অ্যামিন টেস্টে পার্টিসিপেট করে। ঠিক আছে? 2 ডিগ্রি আর 3 ডিগ্রি অ্যামিন পার্টিসিপেট করে না। ঠিক আছে? হুম, 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 হ্যাঁ, তাহলে এটা একটা প্রাইমারি অ্যামিনের টেস্ট হয়ে গেল। ঠিক আছে? তো হুম, পরের হুম, ক্লাসে, মানে পরের 1 ঘন্টা পরের ক্লাসে আমরা হিন্সবার্গ সেপারেশনটা দেখবো। হিন্সবার্গ সেপারেশনটা দেখলে মোস্টলি আমাদের অ্যামিন শেষ হয়ে যাবে। ঠিক আছে? হুম, এবং তারপরে ডায়াজোনিয়াম আর টুকটাক পরের 1 ঘন্টা আমরা ঠিকঠাক ক্লাস করতে পারলে আজকে এই নাইট্রোজেন কন্টিনিউটা পুরো শেষ হয়ে যাবে। ঠিক আছে? না বলছি যে মানে রেকর্ডিংটা অফ করে দাও আর হুম।